কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে আছে আলস্যে রাখিলে কর্ম পূর্ণ হওয়া ভার। লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এই আপ্যবাক্যের 16 আনা প্রয়োগ দেখা যাচ্ছে। ডিসেম্বরের রথযাত্রাকে সফল করতে কোনো আলস্য রাখছে না বিজেপি। আবার এই রথযাত্রার পাল্টা জবাব দিতেও বিন্দুমাত্র আলস্য নেই তৃণমূলের তরফে। ওই রথযাত্রার রুটেই 24 ঘন্টার মধ্যে পাল্টা পবিত্র যাত্রা করবে তারা। আজ দলীয় কোর কমিটির বৈঠকে এই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করেছে বিজেপিও। রাহুল সিনহা বলছেন এই পবিত্র যাত্রা তৃণমূলের শ্মশান যাত্রা হবে। বিজেপি আরএসএসকে আক্রমণের পাশাপাশি এদিন দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূলের পবিত্র যাত্রার ঘোষণা। দেখুন। রথ ঘিরে দ্বৈরথ, এ যেন মহাভারতে অর্জুন কর্ণের লড়াই। বঙ্গ রাজনীতির মহাভারতেও এখন ধুমধুমার লড়াই, যাত্রার পাল্টা যাত্রা। ওটা রথযাত্রা নয়, ওটা রাবণ যাত্রা। রাবণ যাত্রা যেদিন হয়ে যাবে তার পরের দিনই ওই রূপ নিয়ে পবিত্র যাত্রা, শান্তি যাত্রা, একতা যাত্রা হবে। বিজেপির রথযাত্রার রুটে এবার তৃণমূলের পাল্টা পবিত্র যাত্রা। 5ই ডিসেম্বর থেকে রাজ্যে নামছে বিজেপির রথ। এই কর্মসূচির পাল্টা হিসেবে পরের দিনই পথে নামছে তৃণমূল। তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরদিন বিজেপির রথযাত্রার রুটেই পবিত্র যাত্রা করবেন তারা। ওটা রথযাত্রা নয়, ওটা রাবণ যাত্রা। রাবণ যাত্রা যেদিন হয়ে যাবে তার পরের দিনই ওই রূপ নিয়ে আমাদের ছেলে মেয়েরা পবিত্র রাস্তাকে পবিত্র করবে। পবিত্র যাত্রা, শান্তি যাত্রা, একতা যাত্রা হবে। ওদের রাজনৈতিক রথ আর আমাদের মানুষের পথ সেম টাইমে মিছিল করবেন, পবিত্র করবেন জায়গাকে। এ নিয়ে বিজেপির গলায় কটাক্ষের সুর। ভয় পেয়ে গিয়ে অনেক কিছু বলছেন, কেউ আটকাতে চাইছে, কেউ তার প্যারালাল করতে চাইছে। আমি বলছি ভালো কথা তো, আপনারাও এরকম যাত্রা বার করুন, লোকের কাছে যান, সম্পর্ক করুন, আপনারা আপনাদের কথা বলুন, মানুষ যেটা ঠিক মনে করবে তাকে গ্রহণ করুন। কার যাত্রায় কত লোক আসে, কাকে লোকে অ্যাকসেপ্ট করে, এটাই তো হওয়া উচিত গণতন্ত্রে। 5ই ডিসেম্বর বিজেপির প্রথম রথযাত্রা শুরু হবে বীরভূমের তারাপীঠ থেকে। 7ই ডিসেম্বর কোচবিহার থেকে বেরোবে বিজেপির দ্বিতীয় রথ। 9ই ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার সাগর থেকে তৃতীয় রথযাত্রা বেরোবে। 3টে রথযাত্রারই উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 9এর দশকের রথযাত্রার মাধ্যমে দেশ জুড়ে ঝড় তুলেছিল বিজেপি। 1984 সালে সারা দেশে বিজেপির সাংসদ সংখ্যা ছিল মাত্র 2। 1989 সালে এই সংখ্যা 1 লাখে বেড়ে হয় 85। 1991 সালে লোকসভা ভোটে তা আরও বেড়ে হয় 120। পর্যবেক্ষকদের একাংশের মতে এই রাজনৈতিক অঙ্ক মাথায় রেখেই 19-এর লোকসভা ভোটে বঙ্গ জয়ে ফের রথে চড়তে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। ওটা রথযাত্রা নয়, ওটা রাবণ যাত্রা। ওটা তো রথ নয়, ওর মধ্যে 5 স্টার হোটেল, এসি গাড়ি, খাওয়া দাওয়া, থাকা, ঘোরা। রাবণরা চিরকালই এসব অশুভ শক্তি নিয়ে আসে, কিন্তু রাবণরা কখনো শুভ শক্তির পরিচয় হতে পারে না। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। পবিত্র যাত্রা বের করতে হচ্ছে, রথযাত্রার পাল্টা যাত্রা। আমাদেরটা নাকি রাবণ যাত্রা, আমি তো বলি তৃণমূল বিনাশ যাত্রা। এবার এই পবিত্র যাত্রায় তৃণমূলের শ্মশান যাত্রা হবে, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সমাপ্ত হবে। ইতিমধ্যে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘোষণা করেছেন, বিজেপির রথযাত্রার পাল্টা একই দিনে খোল করতাল হাতে রাস্তায় নামবে তৃণমূল। এই কর্মসূচির নাম তিনি দিয়েছেন শেষ যাত্রা। বিজেপির রথযাত্রার সময় পাল্টা কর্মসূচি নিচ্ছে সিপিএমও। সিপিএমের তরফে জানানো হয়েছে, সিঙ্গুর সহ রাজ্যে 3টি জায়গা থেকে ওই সময় পদযাত্রা বের করা হবে। বিজেপির রথযাত্রার আগে দক্ষিণ 24 পরগনার সাগরেও জনসভা করবে সিপিএম। একই সময়ে তৃণমূল, বিজেপি ও সিপিএম এর কর্মসূচি ঘিরে ডিসেম্বরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠার প্রবল আশঙ্কা। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির রথযাত্রা হোক কিংবা তৃণমূলের পবিত্র যাত্রা, বঙ্গ রাজনীতির যাত্রাপত্তা যে লোকসভা ভোটের আগে বেশ উত্তাল হয়ে উঠেছে এটা স্পষ্ট। আমরা আলোচনা শুরু করব। প্রতিদিনের মতো আজও অনুষ্ঠানে বক্তাদের বলার সময় বেঁধে দেবে চেস ক্লক। এই সময়ের মধ্যে কেউ তাদের বাধা দিতে পারবেন না, তবে মাঝখানে আমার প্রশ্ন থাকতে পারে। আমি শুরুতেই ডেকে নেব তৃণমূল বিধায়ক তাপস রায় এবং বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়কে। আমার প্রথম প্রশ্ন থাকবে রাজুর কাছে, যে ঐতিহাসিকভাবে বিজেপির রথ ঘিরে গোটা দেশে ঘটনা বা দুর্ঘটনার কোনো অভাব নেই। আশঙ্কা একটাই, অশান্তি হবে না তো, গোলমাল হবে না তো?
আপনাদের রথ, একই দিনে সেই জায়গা থেকে সিপিএম এর প্রতিবাদ মিছিল এবং 24 ঘন্টার মধ্যে রথযাত্রার পাল্টা তৃণমূলের পবিত্র যাত্রা। সাধারণ মানুষ তিনি যে পক্ষেই থাকুন না করুন, আশঙ্কা একটাই, সংঘাত আর সংঘর্ষ এড়ানো যাবে তো? রাজুর সময় শুরু এখন। উনি পবিত্র যাত্রা করবেন না অপবিত্র যাত্রা করবেন আমরা জানি না, কিন্তু আমাদের যে জনসংযোগ যাত্রা করব সেখানে পরিষ্কারভাবে এই তৃণমূল কংগ্রেসের শাসনে 7 বছরে পশ্চিমবাংলার মানুষ যে অত্যাচার সহ্য করছে সেটা আমরা তুলে ধরব। দেখুন এখানে কি হচ্ছে, মন্ত্রীরা হাত পেতে ঘুষ নিচ্ছে, কিছু বলা যাবে না। 100 জনের লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না, পঞ্চায়েত দখল করছে, কিছু বলা যাবে না। এখানে আমরা আবার কি দেখতে পাচ্ছি, 100 দিনের কাজ আমাদের কথা নয়, বিভিন্ন সংবাদপত্রে আসছে পুকুর চুরি হয়ে যাচ্ছে, কিছু বলা যাবে না। আপনি রোজ দেখুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে বাড়িতে পৌঁছে গেছে, সেখানেও কিছু বলা যাবে না। অর্থাৎ এই কোন পশ্চিমবাংলায় আমরা বাস করছি? আর আমরা যখন এইসব নিয়ে মানুষের কাছে যাব তখনই তৃণমূলের বিরুদ্ধে যখন সুর চড়াবো, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে যখন সুর চড়াবো, গণতন্ত্র যখন প্রতিষ্ঠা করার জন্য আমরা রাস্তায় নামবো, তখনই তৃণমূলের শান্তি যাত্রা না অশান্তির যাত্রা আমরা জানি না। অশান্তি হবে না তো? আমরা অতীতে দেখেছি পবিত্রতার শান্তির নাম করে তৃণমূল কংগ্রেস যে অশান্তি সৃষ্টি করে পশ্চিমবাংলার বুকে, সে আপনারাও ভালো জানেন, আমাদের থেকে আপনারা না, বেশি দেখিয়েছেন। বিজেপির রথযাত্রার দায়িত্ব, শান্তি রক্ষার দায়িত্ব বিজেপি নিচ্ছে তো? একদম, বিজেপি কোথায় অশান্তি করেছে? কোথাও দেখাতে পারবেন না। পশ্চিমবঙ্গে যতগুলো অশান্তি হয়েছে, যতগুলো খুন হয়েছে, আমাদের কথা বিরোধীদের কথা ছেড়ে দিন, তৃণমূল তো মেরেছেই, যতগুলো তৃণমূলের নেতা কর্মীরা নেতৃত্বরা খুন হয়েছে, আপনি দেখুন সবার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত আছে। আর তাই শান্তি না, দেখুন আমরা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছি, কোথায় অশান্তি আছে? আজকে দেখলেন ছত্তিশগড়ে ভোট হলো, ওরকম জায়গায় অশান্তি হলো। আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনে কি অশান্তি? বিরোধীদের কোনো স্পেস নেই, আর তাই পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে, আর আমরা বিরোধী। আমাদের পবিত্র কর্তব্য, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলছি, আমাদের পবিত্র কর্তব্য পশ্চিমবঙ্গে আমরা বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠা করব। রাজুর সময় শেষ, আমি তাপস রায়ের কাছে আসবো। সিপিএম এর তরফে তাপসদা, সূর্যকান্ত মিশ্রের দাবি ছিল যে প্রশাসনকে রথ আটকাতে হবে, ঠিক যেমন আদবানির রথ লালু প্রসাদ যাদব বিহারে আটকে ছিল, ঠিক সেইভাবে বাংলার প্রশাসন রথ আটকাবে কিনা এই প্রশ্ন বামপন্থীরা তুলেছিলেন। পাল্টা কর্মসূচির ঘোষণা মানে কিন্তু রথযাত্রা বাংলায় আটকানো হচ্ছে না। পাশাপাশি রাহুল সিনহা বলছেন পবিত্র যাত্রা তৃণমূলের শ্মশান যাত্রা। তাপস রায়ের সময় শুরু এখন। প্রেক্ষিত বা প্রেক্ষাপট যেটা, তাতে তো নিশ্চয়ই আমাদের প্রশাসন বা আমাদের গভর্নমেন্ট, তারা তো নিশ্চয়ই সূর্যকান্তের গভর্নমেন্ট নয়, বা এটা রাহুল সিনহারও গভর্নমেন্ট নয়। আমার প্রশ্ন হলো যে বিজেপির কাছে আমার প্রশ্ন যে রথযাত্রা, তো এই রথযাত্রা ওরা ধর্ম মানে বলে, অন্তত ওরা ধর্মের একটা তো নির্দেশ আছে এবং শাস্ত্রের একটা বিধান রয়েছে। তাই এই যে ধর্মের নির্দেশ, শাস্ত্রের বিধান, আমরা দেখেছিলাম যে অর্জুনের রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ, রথ ছুটিয়েছিলেন। আমরা এটাও দেখেছি যে জগন্নাথের রথ একটা বিশেষ দিনে বেরোয় এবং তার উল্টো রথ হয়। কিন্তু এ কোন রথ? এ কোন রথযাত্রা? যে রথ বা রথযাত্রা নির্বাচনের আগেই প্রতিবার এই বিজেপি বা বিজেপি নেতাদের তাদের এই কেন্দ্রের নির্বাচনের প্রাক্কালে তাদের এই রথ ছোটাতে হয় এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য, সামাজিক বিভাজনের জন্য, নিজেদের কর্ম অপদার্থতা ব্যর্থতাকে ঢাকবার জন্য এবং মানুষেরকে ধর্মীয় উস্কানি দিয়ে অশান্তি জিয়ে রাখা বা অশান্তি যেখানে নেই, যেমন বাংলায় অশান্তির পরিবেশ, আপনি বলছেন ধর্মীয় মেরুকরণের জন্য এটাই হচ্ছে আসল কথা। আরেকটা বিষয় হলো যে ওরা ভাবছে অনেক কিছুই, ওদের এখন এই রাহুল সিনহা আমি দেখলাম শুনলাম ওদের এখন শ্মশানে পেয়েছে। দেখছি রাহুল সিনহাও শ্মশানে কথা বলছে, আর দিলীপ ঘোষও দেখছি মিঠুন চক্রবর্তীর ওই শ্মশানের ডায়লগ দিচ্ছে। তো দেখো বাবা, আমি এদের হাত থেকে এখানে থেকে নিরাপদে যেন বেরোতে পারি, তার কারণ এরা বলছে মারধর করবে আর নাকি লাশ যেখানে সেখানে পড়বে। এখন যেখানে সেখানে লাশ পড়লে সে তো আমরা দেখেছিলাম, সেই আমাদের শিবের তাণ্ডব দেখেছিলাম, আমরা রুদ্রমূর্তি দেখেছিলাম সেই সতীকে কাঁধে নিয়ে। এখন সেই জিনিসটা হলে কিন্তু রক্তবীজের বংশধর এই বাংলা,
এই বাংলা বা বাঙালি রক্তবীজের বংশধর, বেশ, এখানে আপাতত কিন্তু লাশ রক্তারক্তি ফেললে অন্তত পরে স্টুডিওতে না, কোনো এখানে সম্ভাবনা লাশ নেই। ফেললে পরে- আপনাদের দুজনের সময় আমি শেষ। একটু রেক্টিফিকেশন করে দিই, আমরা কিন্তু গণতন্ত্র যাত্রা বলছি, রথ কিন্তু আপনারাই বলছেন আর তৃণমূল বেশ কংগ্রেস বেশ বলছে। বেশ বেশ আমার পরের দুই অতিথিকে ডেকে নেব, পার্থপ্রতিম বিশ্বাস এবং শুভঙ্কর সরকার। তার আগে দেখাবো রাজনৈতিক সমীকরণ। সিপিএম নিয়ে একাধিক মন্তব্য আজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কংগ্রেস নিয়ে কোনো মন্তব্য করেননি। পাশাপাশি বলেছেন যে মধ্যপ্রদেশে চাইলে তারা প্রার্থী দিতে পারতেন, কিন্তু বিরোধী ভোট ভাগ হবে বলে মধ্যপ্রদেশে প্রার্থী দিচ্ছে না তৃণমূল। রাজনৈতিক সমীকরণ নিয়ে ঠিক কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো আপনাদের। কংগ্রেসের উদ্দেশ্যে আগেভাগেই জোট বার্তা দিয়ে রেখেছেন সূর্যকান্ত মিশ্র। সোমেন মিত্রও বুঝিয়ে দিয়েছেন রাজ্যে তাঁরা সর্বাত্মক তৃণমূল বিরোধিতা চালিয়ে যাবেন। এই পরিস্থিতিতে শুক্রবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে দুই দল নিয়ে কার্যত দুরকম অবস্থান নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকে আক্রমণ করতে ফের এদিন বিজেপির সঙ্গে তাদের আঁতাতের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। এখানে পুরো কম্প্রোমাইজ, পুরো রামবাম এক, সাইনবোর্ড সর্বস্ব। সাইনবোর্ডগুলো মনে হয় বিজেপি বানিয়ে দিচ্ছে। বিজেপির কাছে সিপিএম পার্টি বিকিয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। তাই বামপন্থীদের মধ্যেও যদি ভালো লোক থাকে টেনে আনবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, ভালো বামপন্থী বলে আসলে সিপিএমেরই ঘর ভাঙতে চাইলেন মমতা, যদিও এর প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। উনি তো ভালো বলে কিষেনজিকে ডেকে এনেছিলেন, কিষেনজি ওনাকে ভালো বলে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন। তারপরে কি পরিণতি করে ছেড়েছেন দেশের লোক সব বুঝতে পারছে, বামপন্থীরাও বুঝতে পারছে যে স্বৈরাচারী একটা শক্তির প্রতিভূ তারা। মমতার এই বিভ্রান্তিতে আর পা দেবেন না। সিপিএম নিয়ে সুর চড়ালেও এদিনের দীর্ঘ বক্তৃতায় একটিবারের জন্যেও কংগ্রেসের নাম নেননি তৃণমূল নেত্রী। উল্টে জানিয়েছেন তিনি চান না মধ্যপ্রদেশে বিরোধী ভোট ভাগ হোক। এই মন্তব্য ঘিরেও তুঙ্গে উঠেছে জল্পনা। মধ্যপ্রদেশে লড়বার জন্য অর্জুন আমায় বলেছিল, আমি ইচ্ছা করেই করিনি। তার কারণ হচ্ছে আমি চাই না যে আমাদের জন্য কোনোভাবে ভোট কেটে কোনো একটা পসিবিলিটি কারো নষ্ট হোক। যদিও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে এই বক্তব্যকে তারা গুরুত্ব দিতে নারাজ। তার ব্যাপার, এ তো কংগ্রেসের কোনো ব্যাপার না, আমারও কোনো ব্যাপার না। তিনি কার কথা বললেন কার কথা বললেন না, এর প্রতিক্রিয়া দেওয়ার তো আমার কোনো জায়গা নেই। যদিও সিপিএম এর সঙ্গে আঁতাতের অভিযোগ তোলায় চড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়েও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। পলিট ব্যুরো এই রাজ্যে সিপিএমকে চালাচ্ছে না, মমতা ব্যুরো এই রাজ্যে সিপিএমকে চালাচ্ছে। যেমন যেমন বলছে তেমন তেমন করছে। কংগ্রেসের সাথে এই রাজ্যে জোট বাঁধার জন্য রাহুল গান্ধীর সঙ্গে বারবার হাতে পায়ে ধরাধরি করছে। নেতাজি ইন্ডোরের সভায় মমতা জানিয়েছেন 1900 নির্বাচনে ভিন রাজ্যেও তার দল প্রার্থী দেবে। জয় বিহার, জয় ঝাড়খণ্ড, জয় উড়িষ্যা, জয় আসাম, জয় ত্রিপুরা, জয় মণিপুর, জয় অরুণাচল, জয় পাঞ্জাব, জয় মহারাষ্ট্র, জয় ওড়িশা। আমরা যেখানে যেখানে জয় আন্দামান নিকোবর, যেখানে যেখানে আমরা তৃণমূল কংগ্রেস করছি, আমরা সেখানে সেখানে অনেক জায়গাতেই লড়বো। এ পার্টি সে পার্টির লোকদের কাছিয়ে কুড়িয়ে নিয়ে এক একটা জায়গায় ঘাস ফুল ফুটিয়েছিল। লাভটা কি হলো? তার পরে পরে সব হাওয়া, কিচ্ছু নেই আজকে। আগে নিজে স্টেট বাঁচান, তারপরে অন্য জায়গায় প্রার্থী দেবেন। মোদি বিরোধী জোটকে চূড়ান্ত রূপ দিতে 22শে নভেম্বর দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি বিরোধী দলগুলি। সেই উপলক্ষে 19শে নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসবেন চন্দ্রবাবু নাইডু, আশাবুল হোসেন, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সিবিআই ফ্রন্টে বড় খবর আছে, কি খবর আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এই পর্বের আলোচনা। পার্থপ্রতিম বিশ্বাস। পার্থবাবু, এক হচ্ছে যে ভালো বামপন্থী আপনি কিনা জানি না, আপনাকে নিয়ে টানাটানি হবে কিনা তাও জানি না, কিন্তু বিজেপি বিরোধী জোটের যে জোটের ওপর আপনাদের এত ভরসা, সূর্যবাবু আগে থেকে এক হাত বাড়িয়ে দিয়েছেন, সেই জোট আদৌ আপনাদের সঙ্গে হবে কিনা এইটা নিয়ে সংশয়। কংগ্রেসকে নিয়ে বিরোধিতায় একটা শব্দও আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। সিপিএম নিয়ে কি বলেছেন? এক, সিপিএম বিকিয়ে গেছে। দুই, সিপিএমের সাইনবোর্ড এখন বিজেপি তৈরি করে দিচ্ছে। তিন, সিপিএম বিজেপির বিরুদ্ধে কথা বলে কিন্তু এখানে কম্প্রোমাইজড। চার, একদিকে বাম আর একদিকে রাম, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি আবার বলছি, এই মুহূর্তে আপনাদের অবস্থান ঠিক কি? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনার সময় শুরু এখন। দেখুন, বিকিয়ে যাওয়ার প্রশ্ন যদি বলেন, ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে ত্রিপুরায়, সেখানে গোটা তৃণমূল দলটা হচ্ছে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে।
আপনি এ রাজ্যেও যে ছোটোখাটো বিক্রিবাট্টার ঘটনা ঘটছে, যে পঞ্চায়েতে জেতার পর, পৌরসভায় জেতার পর, বেশিরভাগটাই এই মুকুল রায় থেকে শুরু করে আপনি যদি নাম দিতে থাকেন, তাহলে তৃণমূলের থেকে যাওয়ার গন্তব্য যদি বলেন ডেস্টিনেশন বিজেপি, অ্যান্ড দে আর মিউচুয়ালি মেড ফর ইচ আদার। এবং এই কারণের জন্য যে দেখবেন যে কতগুলো আদর্শের জায়গায়, অ্যাপ্রোচের জায়গাতেও অসম্ভব মিল। যেমন আপনি একটু আগে বললেন যে পবিত্র যাত্রা, ঠিক রামনবমী যে রুটগুলোই হয়েছিল গত 2 বছর ধরে, আমরা দেখতে শুরু করলাম যে এ রাজ্যের শাসক দলও কেন্দ্রের শাসক দলকে দেখে সেই রুটে রামনবমী পালন শুরু করে দিল। এখন দেখতে পাচ্ছি যে এই যে রথযাত্রা যে রুটে হচ্ছে, সেই রুটেও হচ্ছে যে প্যারালাল পবিত্র যাত্রা তারা তৈরি করবে, মানে সেই পথ করছে। আসলে এরা সংঘাতের আবহে নয় রাজনৈতিক, এরা আসলে একটা সমঝোতার আবহে হচ্ছে পুরোটাই পথ চলতে চাইছে। এবং আমি আপনাকে বলছি মডেলগুলো ক্লাসিক মডেল। ধরুন যদি বলা হয় যে এই যাত্রা, আমি আপনাকে বলছি অনুব্রত মণ্ডল বললেন যে পাঁচন দিয়ে আপনি হচ্ছে এই যাত্রা শুরু করাবেন, এরকম একটা জায়গা। আমি অনুব্রত মণ্ডলে আসবো, কিন্তু আমার প্রাইমারি প্রশ্ন ছিল যে কংগ্রেসের সঙ্গে আপনাদের না সম্পর্ক। জোটটা তৃণমূল এবং কংগ্রেস কাছাকাছি এলে বামেরা কোথায় যাবে? এই বিজেপি বিরোধিতার প্রশ্নে মানুষের জোটটাই সবচেয়ে বড় কথা। সেই জোট যারা তৈরি করতে চাইবে না, আমি বলছি যে সেটা বিজেপি বিরোধী জোট, মানুষ তাদের আইডেন্টিফাই করবে এবং মানুষ ডিসাইড করছে যে বিজেপি বিরোধী এই সমঝোতার জায়গায় পৌঁছাতে চায়। এবং আমি আরেকটা কারণের জন্য আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, যে সামাজিক সমস্যাটার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে, সেটা উনি অনেকটা সারফেসে এনেছেন। যে এই যে অফলাইন কালেকশন, উনি বলেছেন যে চাঁদা দিতে হবে অনলাইনে, যাই হোক 10, 5, 50, 100, কারণ এটুকু বুঝতে পারছেন, তিনিও বলেছেন, তার এতে দেখলাম যে কে কোথায় টাকা তুলছে জানি। আমি বলছি যে এই যে অফলাইনে যে পরিমাণ কালেকশন উন্নয়নের নাম করে হচ্ছে, এবং সেটা যে কিভাবে সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে, এই অনলাইন ব্যবস্থা প্রবর্তনের মধ্যে দিয়ে অন্তত এই আর কি বলবো আত্মোপলব্ধিটা তৈরি হয়েছে। আমি বলবো রাজ্যের মানুষ খানিকটা হয়তো রেহাইয়ের জায়গা খুঁজবেন, জোট এক্স্যাক্টলি কি বলেছে দেখাবো, কিন্তু তার আগে শুভঙ্কর বাবু আবার বলছি, কংগ্রেসের কে আপন কে পর সমস্যা। 2016 সিপিএম এর সঙ্গে, 19 কে তৃণমূলের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নিয়ে একটা নেগেটিভ শব্দ, নেতিবাচক একটা শব্দ, একটা বাক্য আজ বলেননি। আপনার সময় শুরু এখন। দেখুন, কে কার পক্ষে বলবেন কার বিপক্ষে বলবেন এটা বড় প্রশ্ন নয়। প্রশ্নটা এই জায়গায় যে ভারতবর্ষে রাহুল গান্ধী যে লড়াইটা লড়ছেন, সেই লড়াইতে কারা কংগ্রেসের সাথী হবেন, সেই লড়াইটা লড়বেন। তার কারণ বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু শুধু বিজেপিকে হারাবার লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের, যাতে যারা লেখেন তারা যাতে মন খুলে লিখতে পারেন, যারা অভিনয় করেন তারা যাতে মন খুলে অভিনয় করতে পারেন, যারা গান গায় তারা যাতে মন খুলে গান গাইতে পারেন। আমি ভারতবর্ষের সংবিধানটা যাতে থাকে, তার জন্যই এই লড়াই কংগ্রেস লড়ছে। সেই লড়াইয়ে যারা আমাদের সাথী হবেন তারা নিশ্চিত সাথী হতে পারেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, আমি এই যে রথযাত্রা হচ্ছে, আপনি ভাবুন রথযাত্রা শুরু কে করছেন? অমিত শাহ। তিনি গুজরাট যে নারকীয় ঘটনা ঘটেছেন তার প্রধান পুরোহিত ছিলেন। আজকে আপনাদের কাছে আমি বলি, রথযাত্রার পাল্টা কি? পবিত্র যাত্রা। এই পবিত্র যাত্রাটা কি? আমি যিনি সরকারে আছেন, এটা তো অন্য রাজনৈতিক দল করতে পারে। সরকারে যিনি আছেন তিনি প্রশাসনের মাধ্যমে সরকারের অভিমুখটা ঠিক করবেন। তিনি তার পাল্টা রাজনৈতিক চাল দেবেন কেন? রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন কেন? এই একটা আমার বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে আমাদের চোপড়ায় একটি মানুষ, আমাদের কংগ্রেস কর্মী খুন হয়েছে, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরা কাল প্রতিবাদ সভা করব। পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা, শবররা মারা যাচ্ছে, ডেঙ্গুতে মারা যাচ্ছে। একদিকে কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আছেন, একদিকে রাজ্য সরকার। তাদের প্রাইমারি এজেন্ডাটা কি? রথ বার করা না পবিত্র যাত্রা করা? তাদের প্রাইমারি এজেন্ডা যে ছেলেটা মিড ডে মিল পাচ্ছে কিনা, ছেলেটা কলেজে ভর্তি হতে পারছে কিনা, কলেজের হোস্টেলটা ভালোভাবে হচ্ছে কিনা, যেটা ডেভেলপমেন্ট ইস্যু। কেন্দ্রীয় সরকার ডেভেলপমেন্ট ইস্যু থেকে চলে গিয়েছে। নরেন্দ্র মোদী চৌকিদার হিসেবে কোনো উত্তর দিতে পারছেন না। সিবিআই লন্ডভন্ড, ইনকাম ট্যাক্স লন্ডভন্ড। পশ্চিমবাংলার ঠিক একইভাবে যে আপনি যদি দেখেন, আমার 5টা 10টা শিল্পের নাম বলুন, কোথাও কিছু নেই। আমি চাই বাংলার উন্নয়ন, তাহলে আর রথ বার করতে হবে না, তাহলে আর রথের বিপক্ষে পবিত্র যাত্রা করতে হবে। আপনার সময় শেষ। আমি পরবর্তী পর্যায়ে আপনাদের বলছিলাম যে সিবিআই নিয়ে বড় খবর আছে, সেই খবরে আসব, যা একেবারে আমাদের এই রাজ্যের খবর। কিন্তু তার আগে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু কি করলেন? তিনি পরিষ্কার ঘোষণা করলেন যে অন্ধ্রে সিবিআইকে ঢুকতে দেবেন না। আজকে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেন তিনিও আইনি বন্দোবস্ত দেখছেন। সেই আইনি বন্দোবস্ত কি করা হলো? নবান্ন সূত্রে কি খবর জেনে নেব, কিন্তু তার আগে চন্দ্রবাবু কি বলেছেন, সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘোষণা করেছিলেন দেখাবো আপনাদের।
চন্দ্রবাবু নাইডু যখন হায়দ্রাবাদে বিজ্ঞপ্তি জারি করে সিবিআই এর গতিবিধি নিয়ন্ত্রণ করছেন, তখনই কলকাতায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই নিয়ে টিডিপি সরকারের সিদ্ধান্তকে খোলাখুলি সমর্থন জানালেন তৃণমূল নেত্রী। চন্দ্রবাবু নাইডু ঠিক করেছে, সিবিআই কি বলেছে যে আমি তোমায় ঢুকতে দেবো না। নিয়ম তো আছে, আমিও ক্রস চেক করেছি। সে ঠিক আছে, আমরা আইনটা দেখে নেব। ওদের জুরিসডিকশনও কতগুলো লিমিটেশন আছে। আগে প্রয়োজনগুলো ছিল না, এখন হয়েছে। তার কারণ বিজেপি পার্টি অফিসে বসে ইনস্ট্রাকশন দেয়। অন্ধ্রপ্রদেশ সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে কোনো মামলায় তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ বা অন্য যে কোনো সরকারি কাজে গেলে তাদের অনুমতি নিতে হবে। সরকার অনুমতি দিলে তবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অন্ধ্রপ্রদেশে ঢুকতে পারবেন। চন্দ্রবাবুর এই নির্দেশিকাকে হাতিয়ার করে সিবিআইকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে অভিযুক্ত করেছেন তিনি। নিশানা করেছেন বিজেপিকে। ইলেকশনে কখনো তুমি চুরি করবো, ডাকাতি করবো, পেন্টিং করলেও বলছে আমি নাকি চোর। গান গেয়ে টাকা ইনকাম করবো, সেটাও আমরা চোর। আমি লোকের কাছে টাকা না তুলে একে টাকা যদি বিক্রি করে সেই টাকা দিয়ে পার্টিকে দিই, তাহলেও আমি চোর। বিজেপি পার্টি অফিসে বসে ইনস্ট্রাকশন দেয়। সিবিআই থেকে আরবিআই সবটাই তো ইনস্টিটিউশনালি, টোটালটাই যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তৃণমূল নেত্রীর অভিযোগের প্রেক্ষিতে সুর চড়িয়েছে বিজেপি। তাদের কটাক্ষ, দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের জেল যাত্রা এড়াতে সিবিআইকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল সরকার। যেই শুনেছে চন্দ্রবাবু নাইডু সিবিআইকে আটকানোর চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে চোরেদের লাইন পড়ে গিয়েছে। সিবিআই আটকানো অত সহজ নয়। দেশে আইন কানুন আছে, সিবিআইয়ের গতিকে রোধ করে দেবে। ঘোটালার পর ঘোটালা চালাবে, জেল যাত্রা হবে না। এই জিনিস যদি ভেবে থাকে, আমি মনে করি মূর্খের স্বর্গে বাস করছে। সিপিএম আবার কটাক্ষ করে বলছে, বিরোধী নেত্রী থাকাকালীন তো কথায় কথায় এই সিবিআইকে ডাকার দাবি তুলতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন শাসক হয়ে এত ভয়। যখন উনি বিরোধী দলের নেত্রী, প্রত্যেকটি ঘটনায় হাসপাতালে কুকুর ঢুকেছে কেন, সিবিআই। ট্রেনে যেতে যেতে লোকটা মারা গেল কেন, সিবিআই। হাস্যস্করভাবে সিবিআইকে ঘাড়ে নিয়ে উনি চলতে চেয়েছেন। মোহ যার বেশি হয়, মোহ ভঙ্গ হলে সে আবার আবল তাবল বকে। 1946 সালে দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে সিবিআই তৈরি করা হয়। ওই আইন অনুযায়ী কোনো রাজ্যে সরকারি কাজে গেলে সিবিআই আধিকারিকদের জেনারেল কনসেন্ট নিতে হতো, যার অর্থ আগে সিবিআই আধিকারিকরা কোনো রাজ্যে তদন্তে গেলে শুধুমাত্র রাজ্যকে জানালেই হতো, অনুমতির প্রয়োজন ছিল না। অন্ধ্রের সরকারি বিজ্ঞপ্তিতে সেই অংশটি তুলে নেওয়া হয়েছে, পরিবর্তে কার্যকর করা হয়েছে প্রায়র কনসেন্ট। এর অর্থ অন্ধ্রপ্রদেশ সরকারের আগাম অনুমতি নিয়ে রাজ্যে ঢুকতে হবে, রাজ্য অনুমতি না দিলে ঢুকতে পারবেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু কোনো রাজ্য সরকার চাইলেই কি এভাবে সিবিআই এর গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে? চন্দ্রবাবু নাইডু যে কথাটা বলেছে, পুরো কথাটা আনকনস্টিটিউশনাল। কারণ আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে 3টে লিস্ট আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা কনকারেন্ট আর স্টেট লিস্ট। এই যে সাবজেক্ট ম্যাটারটা, এটা ইউনিয়ন লিস্টের, যা কেন্দ্র ডিসাইড করবে সেটা প্রিভেল করবে। যদি কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হলো না, তাহলে কিন্তু কেন্দ্রের বক্তব্যটাই প্রিভেল করবে। চন্দ্রবাবু নাইডুর সিবিআই নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি তিনি নিজেও সেই পথে হাঁটবেন? রাজ্যে সিবিআই এর গতিবিধির ওপর কি নিয়ন্ত্রণ আরোপ করবেন মমতা? দীপক ঘোষ, আশাবুল হোসেন, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। আবার পরবর্তী পর্যায়ের বক্তা রঞ্জিত সুর এবং তিলোত্তমা মজুমদারকে ডেকে নেব এবং আপনাদের বলবো এই মুহূর্তের সব থেকে বড় খবর। আগেই বলেছিলেন যে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু ঠিক যেভাবে বিনা অনুমতিতে অন্ধ্রপ্রদেশে সিবিআই ঢুকতে পারবে না, এই মর্মে একেবারে বিজ্ঞপ্তি জারি করেছেন এবং ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হাঁটবেন। নবান্ন থেকে ঠিক সেই খবর, একেবারে হুবহু সেই পথেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের কাছ থেকে। সুমন, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? সব থেকে বড় খবর সিবিআই এর পাটে। সুমন, দেখো, নবান্নের একজন উচ্চপদস্থ কর্তা কিছুক্ষণ আগে যেটা জানালেন সেটা হচ্ছে যে সিবিআই যদি এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের কোনো অফিস বা কেন্দ্রীয় সরকারের কর্মীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করতে চায়, তাহলে সেই তদন্তের জন্য যে জেনারেল কনসেন্ট অর্ডার রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া ছিল, সেই অর্ডার ক্যান্সেল করে দেওয়া হলো। এবং তার জন্য একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, রাজ্যের এসএসএ ছিলেন এবং এই বৈঠকটি চলে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরই সেই উচ্চপদস্থ কর্তা জানালেন যে 1989-এ বামফ্রন্টের আমলে সিবিআইকে এই জেনারেল কনসেন্ট অর্ডারটা দেওয়া ছিল,
সেই অর্ডারটা আজকে ক্যান্সেল করে দিল মমতা সুমন সুমন বন্দ্যোপাধ্যায় আমি সরকার। আমি ইন্টারাপ্ট করছি, আবার জিজ্ঞেস করছি 1989-এ যে জেনারেল কনসেন্ট অর্ডার সিবিআই কে দেয়া ছিল, যার ভিত্তিতে সিবিআই ধরো একটা কেন্দ্র সরকারি অফিস, সেখানে সার্চ বা রেড করতে হবে, রাজ্যকে জানানোর কোনো প্রয়োজন থাকতো না, সরাসরি রেড বা সার্চ করতে পারতো, সেইটা বাতিল করা হলো। অর্থাৎ যে কোনো পদক্ষেপে রাজ্যকে জানাতে হবে, যে ক্ষেত্রে তদন্ত কোর্ট অর্ডারে হচ্ছে না, তাই তো? আমি আরো একবার তোমার কাছ থেকে পুরোটা জানতে চাইবো। তো একেবারেই তাই, তুমি ঠিকই বলেছো। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডারে যদি সিবিআই কোনো তদন্ত নামে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের কোনো রকম ভাবে অনুমতি সিবিআই দরকার পড়ে না। কিন্তু যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া বা অর্ডার ছাড়া যদি কোনো তদন্ত সিবিআই কে করতে হয় এতদিন ধরে, তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো অফিস বা কর্মীর বিরুদ্ধে যদি তদন্ত করতে হতো, তাহলে সেই রাজ্যের পারমিশন লাগে। রাজ্য সরকারের ক্ষেত্রেও কিন্তু কেস টু কেস পারমিশন লাগে, তুমি জানো। রাজ্য সরকারের অফিস বা রাজ্য সরকারের কর্মীদের বিরুদ্ধে যদি সিবিআই কোনো তদন্ত করতে চায়, তাহলে রাজ্যের অনুমতি লাগে, রাজ্য সরকার সেটা কেস টু কেস দেয়। বাম আমলে 1989-এ এই জেনারেল কনসেন্ট অর্ডারটা সিবিআই কে দেওয়া ছিল, সেই ক্ষমতা বলে সিবিআই এই রাজ্যের যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী বা সরকারি অফিসে যদি তদন্ত করতে আসতো, তাহলে রাজ্যের অনুমতি লাগতো না। সেই অনুমতিটা আজকে বাতিল করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ বুঝতেই পারছো, এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এখন থেকে রাজ্যে যদি আসে কোনো তদন্ত করতে, যদি কোর্টের অর্ডার তাদের হাতে না থাকে, তাহলে সে কোনো তদন্তের ক্ষেত্রে রাজ্যের অনুমতি লাগবে। রাজ্য যদি মনে করে তাদের অনুমতি দেওয়া দরকার। সুমন, আমি দর্শকদের সাথে আবার রিপিট করছি, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসেছেন, অর্থাৎ 1989-এ বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের তরফে সিবিআই কে জেনারেল কনসেন্ট অর্ডার দেওয়া হয়েছিল, যে অর্ডারের ভিত্তিতে কোনো কেন্দ্র সরকারি সংস্থা, অফিস ইত্যাদিতে তারা যে কোনো সময় সার্চ বা রেড করতে পারত, কোর্ট অর্ডার ছাড়া। এইখানে যেটা হলো সেইটা বাতিল হওয়ার পর নারদা, সারদা বা চিটফান্ডের তদন্তের ক্ষেত্রে, কোর্টের ক্ষেত্রে যেখানে কোর্ট অর্ডারে তদন্ত হচ্ছে, সেখানে কোনো তফাৎ হলো না, কোনো তারতম্য হলো না, কারণ কোর্ট অর্ডারে সেই তদন্ত হচ্ছে। তফাৎ হলো কেন্দ্র সরকারি অফিসে এখন রাজ্যের বা কেন্দ্র সরকারি কোনো কর্মচারীর বিরুদ্ধে রাজ্যের অনুমতি ছাড়া আর রেড কিংবা সার্চ কোনো ধরনের তদন্ত চালানো যাবে না, তাই তো সুমন? একেবারেই তাই। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু চিটফান্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই এর কিন্তু কোন রকম ভাবে অনুমতি লাগে না রাজ্য সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত করার জন্য, রাজ্যের কোনো অনুমতি লাগে না। যদি এইরকম কোনো তদন্ত সিবিআই কে করতে হয়, যে ক্ষেত্রে কোর্টের কোনো অর্ডার নেই, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অর্ডার নেই, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মী বা কেন্দ্রীয় সরকারের অফিসে যদি তদন্ত চালাতে হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি লাগবে। যে জেনারেল কনসেন্ট অর্ডারটা বাম আমলে দেওয়া ছিল 1989-এ, সেই অর্ডারটা আজকে ক্যান্সেল করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ধন্যবাদ সুমন। আমি রঞ্জিত বাবু আপনার কাছে আসবো, আপনি মানবাধিকার কর্মী, আপনারা প্রায় সিবিআই চান, হয় কোর্ট মনিটর সিবিআই নয় সাধারণ সিবিআই তদন্ত। দিল্লির সিবিআইয়ের অন্দরের গৃহযুদ্ধ, তার বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া ইত্যাদি আমরা দেখেছি। চন্দ্রবাবু নাইডু প্রথমে অন্ধ্রে ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজই মঞ্চের ওপর থেকে কোর কমিটির বৈঠকে ইঙ্গিত দিলেন, আর এখন পরিষ্কারভাবে খারিজ করা হয়েছে 1989 সালের এই জেনারেল অর্ডার। আপনার সময় শুরু এখন, কি চোখে দেখছেন আপনারা? দেখুন, এইটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের যে প্রশ্নটা, এই অর্ডারটা এই দুই নির্দেশিকা দুই রাজ্যে, এটা কিন্তু ফেডারেল স্ট্রাকচারের প্রশ্নটাকে তুলে দিয়েছে। এইটা ভারতবর্ষের যে কাঠামোটা ক্রমাগত কেন্দ্রাভিমুখী হচ্ছিল, সেখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলো, এর মধ্যে পজিটিভ উপাদান আছে। কিন্তু আবার আপনি দেখুন, প্রায় 99% তদন্ত কিন্তু কোনো না কোনো কোর্টের আদেশে হয়, কাজে বাস্তব ক্ষেত্রে এটা কতটা কার্যকরী। ঠিকই রঞ্জিত বাবু, কিন্তু বাস্তব ক্ষেত্রে আবার পাশাপাশি সমস্ত স্টেট, অন্ধ্র এবং পশ্চিমবঙ্গ ছাড়া এই কনসেন্টটা দিয়েই রাখে। হ্যাঁ, দিয়েই রাখে, কিন্তু আবার দেখুন এই আশঙ্কা থেকে কেন্দ্রীয় সরকার কিন্তু এনআইএ তৈরি করেছে, এবং কিছুদিন আগে এনসিবিসি বলে আরেকটা তার আইন তৈরি করতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যখন আসেন, তখনই তিনি তার বিরুদ্ধে এটা আওয়াজ তুলেছিলেন, এবং অধিকাংশ রাজ্য সরকার আপত্তি করে শেষ পর্যন্ত সেটা পাস হয়নি। এই যে ফেডারেল স্ট্রাকচারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দিক থেকে এর মধ্যে একটা পজিটিভ উপাদান আছে। আরেকবার সংযোজন করি, সেটা হচ্ছে ধরুন অসংখ্য ঘুষের মামলা, একেবারে পরিষ্কার দুর্নীতির মামলা। আপনি লক্ষ্য করবেন সংবাদ মাধ্যমেও সিবিআই বিজ্ঞাপন দেয় যে এই হচ্ছে নাম্বার, কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী ঘুষ চাইলে আমাদের জানান।
সেই অসংখ্য মামলা কিন্তু পশ্চিমবঙ্গেও চলছিল। ভবিষ্যতে এই ধরনের মামলা তদন্তের জন্য রাজ্যকে জানাতে হবে। হ্যাঁ, এটা রাজ্যকে, এটা তো স্বাভাবিক যে রাজ্যের অনুমতি নিয়ে, এটা আমরা তো আমাদের প্রত্যাশিত যে রাজ্য সরকার তারা সেই, যেহেতু দুর্নীতির বিরুদ্ধে তাদের একটা দায়িত্ব রয়েছে, রাজ্য সরকার সেক্ষেত্রে অনুমতি দেবে। এই হচ্ছে আসল জায়গা, যেখানে যদি এই প্রশ্নগুলোকে নিয়ে যদি এই 19-এর নির্বাচনে যদি একটা বিতর্ক হয়, রাজনৈতিক দলগুলো যদি এই রথ এবং পবিত্র যাত্রা ছেড়ে যদি এই গুরুত্বপূর্ণ একদম ফেডারেল স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশ্ন, সামাজিক প্রশ্নকে নিয়ে যদি বিতর্ক করতো, তাহলে কিন্তু দেশের মানুষের কাছেও কিন্তু গোটা প্রশ্নটা অনেক পরিষ্কারভাবে উঠে আসতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কি দেখছি যে একদিকে রথযাত্রা, অন্যদিকে পবিত্র যাত্রা, একজন তারা মন্দির বানাবেন, আরেকজন আসানসোল দুর্গাপুরে মন্দির বানাবেন। মানুষের যে দৈনন্দিন দুঃখ কষ্ট, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের যে প্রশ্নগুলোকে সেখান থেকে দৃষ্টি সরিয়ে দাও, মানুষকে ধর্মের আফিমে আটকে রাখো, এই প্রশ্নগুলো যদি বিতর্ক হয় সেটা খুব ভালো বিষয় হতো। দেখুন, একই সঙ্গে আপনারা দেখুন এই যে সম্প্রতি ঘটলো যে এই যে শবর, যেটা 7 জন শবর মারা, আমি এই প্রসঙ্গে আসবো রঞ্জিতবাবু, আপনার সময় শেষ। আমি তিলোত্তমার কাছে আসবো। তার আগে রঞ্জিতবাবু যেটা বলছিলেন সেটা হচ্ছে মন্দির নিয়ে, রাম মন্দির নিয়ে বিজেপির গোটা দেশ জুড়ে নানা কর্মসূচি থাকে, নতুন কিছু নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসে আসানসোলের মেয়র তিনি ঘোষণা করলেন একটা দুটো নয়, 10টা সূর্য মন্দির তৈরি করবে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর পুরসভার তরফ থেকে 2টো সূর্য মন্দির তৈরির কথা ঘোষণা করা হলো। আমি আপনাদের এইবার এই খবরটা দেখাবো যে সত্যি সত্যি আমাদের রাজনীতি কি ধর্মের পথ দিয়ে চলছে। দেখুন, রথযাত্রার পাল্টা পবিত্র যাত্রা, মন্দিরের পাল্টা মন্দির, বঙ্গেও তুঙ্গে মন্দির রাজনীতি। সম্প্রতি নিজের রাজ্য গুজরাতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। তারপরই অযোধ্যায় বিশাল উঁচু রাম মূর্তি তৈরির ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। এই পরিস্থিতিতে তৃণমূল অভিযোগ করছে সরকার পরিচালনায় ব্যর্থতা ঢাকতে মূর্তি মন্দিরের রাজনীতি করে ফের ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বিজেপি। কিন্তু তৃণমূল কি নিজেই এবার মন্দির রাজনীতিতে নামতে চলেছে? বিজেপির মতো কি তৃণমূলও ধর্মের অস্ত্রে শান দিতে চাইছে? প্রশ্নটা উঠছে কারণ তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন 1 বছরের মধ্যে আসানসোল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, বার্নপুর, বরাকর সহ 10টি জায়গায় 10টি সূর্য মন্দির তৈরি করা হবে। একটি মন্দির তৈরি করতে খরচ হবে 20 লক্ষ টাকা, অর্থাৎ 10টি মন্দির তৈরি করতে খরচ হবে 2 কোটি টাকা। ইতিমধ্যে নকশা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, আগামী 1 মাসের মধ্যে তা প্রকাশ করা হবে। অনেকে মন্দিরে খরচ বহন করতে রাজি হয়েছেন, তো সেটার জন্য জাস্ট ওনাদের সমস্যা হচ্ছিল যে পরিকাঠামোগত উন্নয়নটা কীভাবে করা যাবে। একটা মন্দির করতে গেলে পাশে রাস্তা কে করবে, ড্রেনটা কে করবে, লাইট সজ্জা কে করবে, এটার জন্য একটা সমস্যা হচ্ছিল। তো সেটা আমরা বলেছি পৌর নিগমের তরফ থেকে আমরা করে দেবো, বা এডিডি আমার যারা আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো এই কাজগুলো করে দেওয়ার জন্য। এটা তো অন্য কেউ পেটেন্ট করিয়ে রাখেনি যে অন্যরাই শুধু করতে পারবে, অন্যরা তো শুধু ভাওতা দেয়, মুখে বলে, করে না। আমরা তো যেটা বলি সেটা করি। আসানসোলে মানুষের আবেগকে মর্যাদা দিয়ে এটা করছে। আসানসোলে মানুষ চেয়েছিলেন এটা হোক, মেয়র হিসাবে ওনারা আমাকে মাথার উপর রেখেছেন, আপনার নেতৃত্বে হোক, সেটা আমরা করে দিচ্ছি। পিছিয়ে নেই তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাও। 43 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও স্থানীয় বড় চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দুর্গাপুরে 2টি সূর্য মন্দির তৈরি করা হবে। ঠিক হয়েছে, 20 লক্ষ টাকা ব্যয়ে মন্দির 2টি বানাবে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা। গেরুয়া শিবিরের দাবি, বিজেপিকে দেখে এখন মন্দির তৈরি করতে চাইছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস সরে গেছে, তাই আজকে রাম জন্মভূমি আন্দোলন আমরা শুরু করেছি, হনুমান জয়ন্তী শুরু করেছেন। হনুমান জয়ন্তী করুন, সূর্য মন্দির করুন, যাই কিছু করুন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষ আর বিজেপির দিকে চলে এসছে, তাই আজকে মন্দির নিয়ে চিন্তা করছেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তকেই অনুমোদন দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কেন আমরা মন্দির করতে পারি না? আমি দুর্গাপুজো করি না? এসব কি ওরা কি এর প্রোপাইটারশিপ নিয়েছে নাকি যে হিন্দু করতে গেলে দিলীপ ঘোষের পারমিশন লাগবে? আমরা বন হিন্দু, কিন্তু আমরা সাম্প্রদায়িক নই। আমরা সব ধর্মকে সমান চোখে দেখি। এইসব হবে না, এখানে কাজ করে দেখাতে হবে, সংগ্রাম করতে হবে, বুকনি দিয়ে হবে না। সিপিএম কংগ্রেস অবশ্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলেছে। যোগী আদিত্যনাথ তিনি বলছেন মথুরা আর এলাহাবাদে সেখানে নিরামিষ খেতে হবে, আর এখানে বলছে সূর্য মন্দির তৈরি হবে। এ তো একই উদ্দেশ্য, যে ধর্মান্ধতাকে জাগিয়ে তোলা। রামনবমীতে বিজেপি কেন করবে? আমি আছি। হনুমান জয়ন্তী বিজেপি কোথায়? আমি বিজেপির চেয়ে বেশি পারি। তাহলে এখন মন্দিরের রাস্তাতেই ঢুকতে হবে তৃণমূলকে।
তৃণমূলের এটাই স্বাভাবিক পরিণতি, মানুষকে ব্লাফ দিচ্ছে, স্বাভাবিক পরিণতি তৃণমূলের এটাই। এবার খুব ভয়ঙ্কর আমাদের রাজ্যের পক্ষে, দেশের পক্ষে। আসানসোল লোকসভা বর্তমানে বিজেপির দখলে। রাজনৈতিক মহলে জল্পনা 2019-এ এই আসন থেকে বিজেপি সভাপতি অমিত শাহর দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এই লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার অবাঙালি। ছট পুজোয় প্রধানত গোবলয়ের বাসিন্দারাই সূর্যের আরাধনা করেন। ফলে ছট পুজোর সময় এই ঘোষণা আদতে তৃণমূলের এ রাজ্যের অবাঙালি ভোটারদের নিজেদের দিকে টানার প্রয়াস নয় তো? এবিপি আনন্দ। আমি তিলোত্তমার কাছে আসবো। অত্যন্ত উদ্বেগের সঙ্গে যে প্রশ্নটা তিলোত্তমা তোমায় করব, তাহলে কি প্রকৃত ধর্মনিরপেক্ষ হয়ে ধর্মকে সম্পূর্ণভাবে বাদ রেখে রাজনীতি করা এই দেশে অসম্ভব হয়ে যাচ্ছে? তুমি দেখো ঘোষণাটা কোথা থেকে আসছে। আসানসোল, আমরা সবাই জানি পানীয় জলের অত্যন্ত সমস্যা। সেইখানে প্রায়োরিটি আমি 20 লক্ষ করে এক একটা মন্দির করছি, আমার 2 কোটি হতে পারে, 10 লক্ষ হতে পারে, কিন্তু আমার প্রায়োরিটিকে তাহলে মন্দির তৈরি করি, মানুষের করের টাকা দিয়ে আমি মন্দির করব। রামনবমী হলে তার বালটা হনুমান জয়ন্তী, আমি মুখে বলবো বিকাশ, ভোট এলেই মন্দির। মানে একই রাস্তায় চলবে গোটা ভারতবর্ষের সব রাজনৈতিক দল। তিলোত্তমা, তোমার সময় শুরু এখন। দেখো, আমি আদর্শ রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে আমি তাকেই বলবো যে যখন সেই রাষ্ট্রীয় পরিচালনার সঙ্গে ধর্মীয় পরিচালনা সম্পূর্ণ পৃথক করে রাখা হবে। কিন্তু তুমি যদি মানে পৃথিবীর ইতিহাস দেখো এবং তার সঙ্গে ভারতবর্ষের ইতিহাস দেখো, তাহলে আমরা সবসময় বাস্তবিক যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ধর্ম এবং রাজনীতি সমস্যা সবসময় পরস্পরকে এক্সপ্লয়েট করেছে। এই এক্সপ্লয়েটেশনটা ততক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা ন্যায় অন্যায় তো বটেই, কিন্তু প্রযোজ্য হবে আনঅ্যাভয়েডেবল। তার কারণ হচ্ছে যে দুটোই মানুষের জীবনযাপন সংক্রান্ত আবেগের সঙ্গে জড়িত। একটা রাজনৈতিক, অর্থাৎ আমি কিভাবে আমার খাওয়া পড়া তৈরি হবে তার জন্য আমি একটা নীতিকে নির্বাচন করছি, আর একটা হচ্ছে আমার জীবনযাপন আরও সুন্দর হয় কি করে, আরও নিষ্কণ্টক হয় কি করে, আমি স্বর্গের ব্যাপারটা ভুলে যাচ্ছি, সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে চাইছি ধর্ম দিয়ে। যেহেতু দুটোই আবেগের সঙ্গে জড়িত, সেহেতু দুটোই হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল দুটো স্তম্ভ সমাজের। সুতরাং এই স্তম্ভ দুটো সবসময় চাইবে পরস্পরকে প্রভাবিত করতে এবং পরস্পরকে ব্যবহৃত করতে। আদর্শ পরিস্থিতি সেই দিন আসবে যেদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এরা ভারতীয় নাগরিক এই পরিচয়টিই থাকবে। এরা সংখ্যাগরিষ্ঠ কিনা, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কিনা, সংখ্যালঘুদের মধ্যে প্রথম কিনা, এই পরিচয়টা আসবে না। যতদিন এই বিভাজন থাকবে ততদিন ধর্ম আসবে রাজনীতিতে, এবং ধর্মকে আজকে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, অনেকটাই সিপিএমের আমলেও করা হয়েছে একটু আড়াল টাড়াল রেখে, প্রতিটা দল একে শোষণ করবে এবং ব্যবহার করবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর এবং অত্যন্ত নিন্দনীয়। অনেক ধন্যবাদ তিলোত্তমা, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ। আমি সিবিআই নিয়ে আবার বলছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, অন্ধ্রপ্রদেশের রাস্তাতেই হাঁটলো পশ্চিমবঙ্গ। দ্রুত প্রতিক্রিয়া নেব। রাজু, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমরা বারবার বলে এসেছিলাম হাম সব চোর হে, তার প্রতিফলন দেখতে পাচ্ছ। আরে সততার প্রতীক হয় না, হবে না। আমি বলছি এতই যদি সততার প্রতীক হয় তাহলে সিবিআই আসলে ক্ষতি কি আছে? তিনি তো প্রত্যেক জায়গায় গিয়ে বলছেন কেউ চাঁদা তুলবে না, কেউ টাকা নেবেন না, মন্ত্রীরা ঘুষ নিচ্ছে, আর সেই মন্ত্রীরা তার সাথে এক মঞ্চে দাঁড়িয়ে বহাল তবিয়াতে রয়েছে। তিনি এই কথা বলছেন, তার মুখে এই কথা শোভা পায়? আজকে কোথায় নিয়ে গেছে দেখুন। তাপসবাবু, রাজনীতির কিছু তার নিজস্ব ভাষা আছে। আমি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমি ইদানিংকালে দেখছি বেশ কিছু রাজনৈতিক দলের, বিশেষ করে বিজেপি, তারা যে ধরনের শব্দ বা ভাষা চয়ন করছে, আমাকে ভাবতে হবে আগামী দিনে যে আমি এদের পাশে বসে আগামী দিনে কোনো ডিবেটে থাকবো কিনা। এক, দুই হচ্ছে যে সিবিআই প্রশ্নে সব রাজনৈতিক দল ভারতবর্ষে বলেনি, অমিত শাহজি বলেননি, নরেন্দ্র মোদীজি বলেননি, হাইকোর্ট বলেনি, সুপ্রিম কোর্ট বলেনি, কংগ্রেস বলেনি, আমরা বলছি না। প্রশ্ন হলো যে কনকারেন্স লিস্ট অর নো কনকারেন্স, সেটা তো একটা দেশে ল অফ দ্য ল্যান্ড আছে, কনস্টিটিউশন আছে, এবং সেখানে কার কত দূর যেতে পারে, চৌহদ্দি জুরিডিকশন, এসব লিমিটেশন এগুলো তো রয়েছে। না, 89 সাল থেকে রাজ্য অনুমতি দিয়ে রেখেছিল। এবার কথা হলো, এবারই বলছি, এইটাই তো, এই যে সৌজন্য, এই যে পরিধি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, উদারতা, এই বিষয়গুলো যখন এসে দেখা যায় যে কেন্দ্রীয় সরকার টাকা কেটে নিচ্ছে,
প্রকল্পে টাকা দিচ্ছে না, কম দিচ্ছে, বা আজকে তো সিবিআই নিয়ে আলোচনাই করা আমাদের উচিত নয়। তার কারণ হচ্ছে সিবিআই তো এই মুহূর্তে একটা ডিফাঙ্কড ইনস্টিটিউশন। সিবিআইতে ডাইরেক্টরের জেল হবে না ডেপুটি ডাইরেক্টরের জেল হবে, সেটা তো আগে ঠিক করে দিক আমাদের সুপ্রিম কোর্ট মঙ্গলবার পরবর্তী তাতে করে নারদা সারদায় প্রভাব পড়বে না এরকম নয়। যারা আমি বলছি তারা উচিত শাস্তি পাবে। আমি বলছি চিন্তা করবেন না, ওখানে কি হবে ছেড়ে দিন, এখানে কেউ বাদ যাবে না। আমি বলি ঠিক আছে, শোনো, আইনটা কতদূর রাহুল সিনহা জানে তুমি জানো, আমি জানি, আমি একটুখানি জানি, আমরা এটাই জানি বেদবাক্য এবার হচ্ছে, শোনো, বেদবাক্যটা তো বিজেপি ঠিক করবে, জনগণের টাকা যারা চুরি করবে তারা উচিত সাজা পাবে। ঠিক আছে, হ্যাঁ, এই তো বলছি যে হাইকোর্ট যদি কোনো অর্ডার করে কিভাবে হয়? সিবিআই হাইকোর্ট অর্ডারে হয়, সুপ্রিম কোর্ট অর্ডারে হয়, সেটাই তো আমার পয়েন্ট ছিল যে নারদা সারদা চিটফান্ডের কোর্ট অর্ডারে, শুরু তো কোর্ট অর্ডারে। তাহলে কোর্ট অর্ডারের ব্যাপারে যখন হয় না, আর চন্দ্রবাবু নাইডু যদি দেখে যে সে বিরুদ্ধে যাওয়ার জন্য বিজেপির বা মোদিজির বিরুদ্ধে যাওয়ার জন্য তাকে বা তার দলকে বা তার সঙ্গী সাথীদের যদি শাসানো হয়, রাজনৈতিক প্রতিহিংসা, মুখ্যমন্ত্রী এবং সেটা যদি সক্ষেত্রে, তাহলে না, আমি বলছি যে আমরা সিবিআই চাই। 7 বছর ক্ষমতায় আসলো, তখন তার মনে পড়লো না, তখন তিনি করতে পারবেন। আমি শুধু একটাই কথা বলবো যে আমি অন্তত আমি আইনজ্ঞ নই, হ্যাঁ, এবং এই প্রেক্ষিতে আমি স্মরণ করাতে চাই 1989 সালে যখন বামফ্রন্ট সরকার এই অর্ডারটা দিয়েছিল, তখন কিন্তু রাজ্যে বামফ্রন্ট থাকলেও কেন্দ্রে ক্ষমতায় ছিল তার রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস। এবং যদি বলেন সিবিআই সম্পর্কে এই অভিযোগ তখনও ছিল, যা এখন বিরোধীরা করে থাকেন, ডিগ্রির তারতম্য হচ্ছে। আমি বলছি যে কোন জায়গাটায় অসুবিধা, আমি তাপসদা আমি বলি সেই সময় আজকে বড় আজকে আমি এখন দুর্নীতি বেড়েছে, আমি বলছি যে অন্য কারণে যে দুর্নীতি বেড়েছে আপনি স্বীকার করুন, এর জন্য প্রয়োজন এটাই স্বাভাবিক। যদি এটা রাজ্য সরকার মনে করে এটা হওয়া উচিত, করা উচিত, আমি তাপসদা একটু বলে নিই, তারও মন্ত্রীর বিরুদ্ধে, কেন্দ্র সরকার তারও উচিত, তারও মন্ত্রীর বিরুদ্ধে, আমি তো বলছি এটাই কিন্তু সেটা নিয়ে অসুবিধা নেই, এটাই শিক্ষা, এটাই সংবিধান, এটাই শুনে নিয়ে বলুন। আমি বলছি যে আমি এখানে আপনার সাথে কন্টেস্ট করছি না, আমার প্রশ্নটা হচ্ছে সিবিআই একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে যদি মেনে নিই এবং এই ব্যবস্থাটা জিওপার্ডাইজড হচ্ছে বলে আমরা পথে নামছি, সোচ্চার হচ্ছি, আমরা যারা বিরোধিতা করার চেষ্টা করছিলাম, যে বলছিলাম যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই ধ্বনির বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছিল তারা তো সিবিআইয়ের প্রয়োজনীয়তা নেই আমরা অনেক বেশি করেছে, আওয়াজ তুলেছি। আমি বলছি আজকের যদি আমরা এরকম একটা পজিশন কোনো একটা গভর্নমেন্ট নেয় ইউনিল্যাটারালি অ্যান্ড আইসোলেটেডলি ভারতবর্ষে, এরকম নয় যে গোটা ভারতবর্ষের অঙ্গরাজ্যের সমস্ত সরকার তারা মিলে সিবিআই সম্পর্কে এরকম একটা পজিশন নিচ্ছে, যেখানে আমাদের রাজ্যও নিল। আমি বলছি গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে দুটো স্বচ্ছতার স্বার্থে, হ্যাঁ, স্বচ্ছতার স্বার্থে এই ওপেনিংটা থাকা উচিত সবসময়। যদি অ্যাবারেশন হয় তার জন্য রাজনীতিতে পথে নেমে লড়াই আছে, আদালত আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে। না, আমি বলছি যে এই ঘটনা তো ঘটছে, আবার বলছি সিবিআই আটকানোর জন্য লড়াই হচ্ছিল, সিবিআই আগে সিবিআই তার ক্লিন চিট হোক, যাই হোক, কোর্টের রায় ব্যবস্থা, আমি তপসবাবু ফিরে আসুক, কোর্টের রায়, আজকে ওরা মানুষের বা কোনো সেই সিবিআই আটকাতে আপনারা পথে বিচার করার জায়গা, আমি বলছি যে বডিটা আছে কিন্তু বিচার করার জায়গায় নেই, সেই জন্য বিজ্ঞপ্তি। আমি আপনাকে আজ একটা কথা বলি যে আমরা মানি না মানি, সেটা হচ্ছে যে কালকে যদি কোনোভাবে আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা কোনো এজেন্সি যারা সরকার দ্বারা পরিচালিত হয়, আমাদের যে ডেমোক্রেসিটা, আমাদের তো নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হয়, সেই সরকার যদি হলফনামা দেয় সেটা মেনে নিতে হয়। যেমন কল্যাণ সিং যখন দিয়েছিল আমরা মেনে নিয়েছিলাম, সে কারণে বাবরি মসজিদ সেই সময় ধ্বংস হয়েছিল। আজকে আপনাদের ভাবতে হবে সিবিআইকে তোতাপাখি বলেছে কংগ্রেস আমলে সুপ্রিম কোর্ট, তারপরেও কিন্তু সিবিআই বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশনে গেছেন, তাদের উপরে মানুষের কিছু আস্থা থেকেছে, অনেক সময় আস্থা থাকেনি। কিন্তু আজকে সিবিআইটা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেই জায়গায় তারা একে অপরকে দুজনে চোর বলছে। তো যারা লোকের ইনভেস্টিগেশন করবে তারা নিজেরাই যখন তাদের দিকে মানুষ আঙুল তুলছে কিংবা সেই জায়গায় তাদের এই জায়গায় তারা দোষী সাব্যস্ত হবে কি হবে না, সুপ্রিম কোর্টে আবার গেছে, তখন আমার মনে হয়েছে যে রাজ্য সরকার চন্দ্রবাবু নাইডু কিংবা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রধানা,
একটি সরকার চালান। কালকে যদি কোনো কারণে আমাদের এখানে যে সিআইডি ইনভেস্টিগেশন করে, সেই সিআইডি যদি কালকে কোনো অন্য মানুষেরা প্রশ্ন তোলে, অন্য রাজনৈতিক দল প্রশ্ন তোলে, তাহলে একটি সরকারের প্রধান হিসাবে সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়ে তিনি যে কাজ করছেন, আমার মনে হয় সেই জায়গায় কোথাও একটা প্রশ্নচিহ্ন এসে দেখা দেয়। ফেডারেল স্ট্রাকচার নিশ্চিত আছে, কিন্তু আজকে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু এই ফেডারেল স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। এটাও ভেঙে যাবে, প্রাদেশিকতা এসে যাবে, এটাও কিন্তু ঠিক নয়। অতএব এটা নিয়ে সামগ্রিকভাবে ডিবেট হওয়া প্রয়োজন। ওই ডিবেটটা এই হচ্ছে রথযাত্রাকে বাদ দিয়ে কিংবা পবিত্র যাত্রাকে বাদ দিয়ে আজকে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত। সেটা যদি না হয়, অবধারিতভাবে চন্দ্রবাবু নাইডুর এই পদক্ষেপ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ রাহুল গান্ধীর সমর্থন পাবে না। চন্দ্রবাবু নাইডু যেভাবে রাহুল গান্ধীর পাশে এসে দাঁড়িয়েছেন, আমি বলছি সমর্থন পাওয়া নয়। যখন দেখবেন আমি পুলিশের দ্বারা অত্যাচারিত হব, তখন দেখবেন আমার কিন্তু পুলিশ যে 10 জন ভালো কাজ করছে সেটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা হবে না। আমি কিন্তু সামগ্রিকভাবে একটা হাসপাতালে যদি আমার রোগী মারা যায়, তাহলে একজন ডাক্তারের সঙ্গে সঙ্গে ওই হাসপাতালটার উপরে কিন্তু আমার ওই প্রতিষ্ঠানের উপরে আমার কিন্তু রাগ এসে যাবে। এটা কিন্তু একদম দুটো আধিকারিকের ভেতর গন্ডগোল, সুপ্রিম কোর্টে গেছে, বিচার হবে, ব্যবস্থা হবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে সিআইডি নিয়ে করুন না একটা শো, দেখুন না কি দুরবস্থা। এখানে সিআইডির অবস্থা কি, আজকে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করবেন। একটা কেস দেখান সিআইডি, সেটা প্রধানমন্ত্রী যা বলছেন তাই করছেন। কোথাও দেখাতে পারবেন না, প্রধানমন্ত্রী যা বলছেন দেখাতে পারবেন না। আস্তানা কি করে এলো? কংগ্রেস এলো কি করে? কংগ্রেস আবার জাতীয় বিতর্ক থেকে আবার রাজ্যে আসবো। দুর্নীতি নিয়ে একেবারে দলের কাছে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, নেতাইতে হতে পারে, লালগড়ে হতে পারে, কে কোথায় টাকা তুলছে সব আমি জানি। দেখবো। বর্ধিত কোর কমিটির সভা থেকে মমতার 3 বাক্যবাদ। 42-এ 42, ব্রিগেড হবে টার্নিং পয়েন্ট, ভিন রাজ্যে শাখা প্রশাখা ছড়াবে তৃণমূল। আমার কাছে এখনো পর্যন্ত যা খবর এসছে, শুধু একটি দল ছাড়া, 2টি দল ছাড়া প্রত্যেকে আসবে বলে কনফার্ম করে দিয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, তৃণমূল নেত্রীর কথা থেকে স্পষ্ট 19-এর আগে তার চোখ এখন দিল্লির দিকে। রাজ্য রাজনীতির আঙিনা ছাড়িয়ে তৃণমূল নেত্রী যখন সর্বভারতীয় রাজনীতিকে পাখির চোখ করতে চাইছেন, তখন তাকে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। স্বপ্ন দেখছেন ওনারা, স্বপ্ন সবসময় সফল হয় না। রেজাল্টটা যা বেরোবে মে মাসে আগামী বছর, তখনই। মমতা অবশ্য ঘন ঘন দিল্লি গিয়ে মোদী বিরোধী নেতাদের সঙ্গে বারংবার বৈঠক করে লোকসভা ভোটের আগে সলতে পাকানোর কাজটা শুরু করে দিয়েছেন। আর সাম্প্রতিককালে একাধিক বিরোধী দল যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে, শুক্রবার তাই শোনা গিয়েছে মমতার গলাতেও, ইভিএম এ কারচুপির অভিযোগ। মেশিনটা যখন দেখানো হবে, 1 থেকে লাস্ট নাম্বার পর্যন্ত একবার নয় 3 বার দেখতে হবে, কারণ বিজেপির টার্গেট হচ্ছে 40% মেশিন খারাপ করে দেওয়া, যেটা মহেশতলা ভোটেও দুলাল বাবুরা দেখেছে। পাল্টা স্লেশ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি গণক ঠাকুর সব গণনা করে জেনে গেছেন। বিজেপিকে ভোট চুরি করতে হয় না, জনগণের আশীর্বাদে বিজেপি ক্ষমতায় এসছে, জনগণের আশীর্বাদেই বিজেপি ক্ষমতায় থাকবে। ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশের পাশাপাশি নেতাজি ইন্ডোরের সভা থেকে দলের উদ্দেশ্যে দুর্নীতি নিয়েও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের যে প্রান্তে যাই হোক না কেন, সবই তার নখদর্পণে রয়েছে। আমার দলের সুনাম হলে মানুষের সুনাম হবে। কেউ ভাবছে আমি এখান থেকে কিছু টাকা তুলি, দিদির কাছে খবরটা পৌঁছবে না, দিদির কাছে সব পৌঁছে। ওখানে নেতাই থেকে বসে কি করছে, আর লালগড়ে বসে কে খুঁটি নাড়ছে, খুঁটি পুজোর নামে কুৎসা পুজো করছে, কোন চক্রান্ত কোথার থেকে ফিট হচ্ছে দিদি সব খবর রাখে। কেউ কেউ টাকার অফারও করছে। টাকা নিন, সম্মান পাবেন না। মমতার এই দুর্নীতি বিরোধী বার্তা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। তাহলে তো ওনাকেও ওর পার্টি ছেড়ে দিতে হবে। ও পার্টির অস্তিত্ব আছে নাকি? হাইড্রোজেন অক্সিজেন ছাড়া জল হয়, দুর্নীতি তোলাবাজি ছাড়া তৃণমূল হয়? এই দুটোই তো মূল কম্পোনেন্ট তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে নমো অ্যাপের মাধ্যমে দেশ জুড়ে চাঁদা সংগ্রহের ডাক দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। গত মাসে নরেন্দ্র মোদী নিজেই তা টুইট করে জানিয়েছেন। স্বচ্ছতার বার্তা দিতে প্রধানমন্ত্রী দিয়েছেন নিজের পেমেন্ট কনফার্মেশনের স্ক্রিনশট। মোদীর পথে হেঁটে অমিত শাহ, সুষমা স্বরাজ, পীযূষ গোয়েলরাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দলীয় তহবিলে চাঁদা দেওয়ার কথা।
এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর মুখেও শোনা গেল অনলাইনে চাঁদা সংগ্রহের কথা। একদিকে হাজার হাজার কোটি টাকা বিনা পয়সায় বাইক দিয়ে দিচ্ছে, বিনা পয়সায় টাকার পর টাকা, লোক নেই টাকা আছে, সেই টাকা দিয়ে নানা রকম কুকীর্তি করা হচ্ছে, শুধু বেঙ্গলে না সারা ভারতবর্ষ জুড়েই। আর যা করে তার থেকে বেশি প্রচার করে। অনলাইন একটা, আমি ইউথ কংগ্রেসকেও বলবো একটা অনলাইন অ্যাপ করতে। ওরা 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন থেকে করবে, সিস্টেম পরে বলে দেবে। আমরা একটা 50 টাকা, একটা 10 টাকা, একটা 500 টাকা, একটা 1000 টাকা, যারা যারা পার্টিকে দিতে পারবেন অনলাইনে ডাইরেক্ট তারা দেবেন, তা নাহলে পার্টিটা চলবে করতে। এভাবে মমতার দলীয় তহবিল সংগ্রহ করার ডাক নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা। টেনে এনেছে সারদা নারদের প্রসঙ্গ। ওটা তৃণমূল পার্টিটাই তোলাবাজি। এখন তোলাবাজির টাকা যদি অনলাইনে আসে ভালো কথা, সারদা নারদার টাকা আমি জানি না কোন লাইনে এসেছিল। এখন সারদা নারদা তো জেলে ঢুকে গেছে, ফলে ওই লাইনের টাকা বন্ধ। এখন অন্য অনলাইনের টাকা, কোন লাইনের টাকা উনি আনবেন উনি ভালো বলতে পারবেন। তৃণমূল অবশ্য বরাবরই দাবি করে আসছে সিবিআই ইডিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনায় ঠিক যেখানে ছিলাম, দলীয় কর্মীদের শৃঙ্খলার বার্তা একবার নয় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। ব্রিগেডের র্যালিতে একটাই পোস্টার হবে, দল যেটা করে দেবে। পার্টি অফিস একটাই থাকবে। যারা এখনো বাইরে পড়ে আছে, দুর্দিনে তৃণমূলের সাথে ছিল, মাথা নিচু পড়ে আছে অসম্মানের সাথে, তাদের টেনে আনবেন। সামনে লোকসভা ভোট, কঠিন লড়াই। এই প্রেক্ষাপটে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে প্রতিপক্ষকে আক্রমণের পাশাপাশি নিজের দলকেও বারবার সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝানোর চেষ্টা করলেন গোষ্ঠী বিভক্ত নয়, তৃণমূল একটাই। পঞ্চায়েত ভোটের পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। লোকসভা ভোটে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে এবং বিজেপি তার সুবিধা না পায়, সেজন্য দলীয় কর্মীদের এক থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। পার্টি অফিস একটাই থাকবে। পার্টি অফিসটা আপনার মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, দেবালয়। পার্টি অফিস নিয়ে কোনো ভাগাভাগি হবে না। কিন্তু মমতা যখন দলীয় কর্মীদের এই বার্তা দিচ্ছেন, কার্যত ঠিক তখনই কোচবিহারের গুড়িয়াহাটিতে পার্টি অফিসের দখল নিয়ে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে যুব তৃণমূলের সদস্যরা মারধর করেন বলে অভিযোগ। কালকে থেকে ওরা ওই পার্টি অফিস দখল করবে, ওদের নাকি যুবর মিটিং হবে রোববারের দিন। আমার হাজবেন্ড যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলে ওই পার্টি অফিস দিবি না, আমাদেরই আমাদেরই লাগবে, দেখি কার জোর বেশি। ওইভাবে বলে আমার হাজবেন্ডকে একদম সেই মার দিচ্ছে। আমি আবার বাড়ি থেকে দেখে দৌড়েছি, পরে আমার হাজবেন্ডকে কয়েকটি ওই পঞ্চায়েত তোর হাজবেন্ডকে নিয়ে যা তুই। জেলা তৃণমূল দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করলেও তাৎপর্যপূর্ণভাবে এদিনই নব্য আদি তৃণমূলের দ্বন্দ্ব মেটাতেও তৎপর হয়েছেন তৃণমূল নেত্রী। নির্দেশ দিয়েছেন পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে। যারা এখনো বাইরে পড়ে আছে, দুর্দিনে তৃণমূলের সাথে ছিল, মাথা নিচু পড়ে আছে অসম্মানের সাথে, তাদের টেনে আনবেন। শুধু আমি করবো আর কেউ করবে না, এটা হবে না। আর আপনারা যদি ডেকে না আনেন, আমি কিন্তু তাদের ডেকে আনবো। তাদের বলবো যারা যারা এরকম পড়ে আছেন আমাকে একটা করে চিঠি দেবেন আমার বাড়িতে, আমি দেখে নেবো। আমি যখন বেরোই বাড়ি থেকে, চিঠিটা যেন আমার হাতে পড়ে, আমি দেখছি কোন নেতার কত বড় কারসাজি। বিরোধীরা অবশ্য এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে। কোনো ভদ্রলোক তৃণমূল পার্টিতে থাকতে পারে না। এখন পার্টিটার যা চেহারা দাঁড়িয়েছে, তোলাবাজদের পার্টি হয়ে গেছে। মস্তান, সিন্ডিকেট, মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, তাদের পার্টি হয়ে গেছে। ফলে ভদ্রলোকেরা পার্টি ছেড়ে চলে যাচ্ছে। 19 জানুয়ারিতে তৃণমূলের ব্রিগেড সমাবেশ নিয়েও সতর্ক তৃণমূল নেত্রী। সেজন্যই দলই একটি ফ্লেক্স তৈরি করে দেবে বলে জানিয়েছেন তিনি। ব্রিগেডের র্যালিতে একটাই পোস্টার হবে, দল যেটা করে দেবে। মনে রাখবেন, আমাদের পরে যখন সবাই কনফার্ম করবে সবার নাম দিয়েও করতে হবে। এটা খুব সেন্সিটিভ ম্যাটার। ভোটের আগে তৃণমূল নেত্রী কড়া বার্তা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কাজ না করলে দল থেকে বাদও পড়তে হতে পারে। দুলাল মুর্মু সেদিনকে আমায় বলছে, দিদি আপনাকে আরেকটু দেখতে হবে। আমি বললাম হ্যাঁ, তোমাকে ভাতটাও আমি খাইয়ে দিয়ে আসবো। তুমি এমএলএ জিতবে, তোমার ভাতটা রান্না করো, আমি খাইয়ে দিয়ে আসবো। সুকুমার হাসদা বসে থাকবে, খগেন মুর্মু বসে থাকবে, দুলাল মুর্মু বসে থাকবে, দুর্গেশ কাউকে ঢুকতে দেবে না, আর আমি গিয়ে সবটা করে দিয়ে আসবো। এটা কখনো হয়? নিজের জায়গাটা নিজেরা আটকাও, আর নিজেরা না করতে পারলে আমি কিন্তু চেঞ্জ করে দেবো। এ নিয়েও খোঁজা দিতে ছাড়েনি বিরোধীরা। একটি শুনিয়াজি কুজি মন্তরার মুখে, কোনো রাজনৈতিক দলের নেতা তার নিজের দলের নেতাকে খুন করছে, সে তার ষড়যন্ত্র করছে। কাকে গাঁজার কেস দিয়ে ঢুকিয়ে দেবে, কাকে অস্ত্রের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এ তৃণমূলের দলে বসে ঠিক হচ্ছে। ফলে লবি তোলা এই নিয়েই তো তৃণমূল। ভরা সভা থেকে নেত্রী কড়া বার্তা দিলেন,
লোকসভা ভোটের আগে তাতে কতটা কাজ হয় সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার দ্রুত একবার দেখে নেব যে রথযাত্রা আর পবিত্র যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি মন্তব্য করছেন আপনারা। দেখব প্রথম মন্তব্য। অনির্বাণ চাকলাদার লিখছেন, বিজেপি রাজ্যে আগে জনসংযোগ বাড়াক, না হলে রথযাত্রা কেন, কোনো যাত্রাতেই কাজ হবে না। বিজয় সামন্ত লিখছেন, বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, একই রুটে পাল্টা কর্মসূচি তারই ইঙ্গিত। সুপ্রকাশ সিংহ লিখছেন, রথযাত্রা ব্যর্থ করতে তৃণমূল যত তৎপরতা দেখাবে ততই তার গুরুত্ব বাড়বে। কথায় কথায় সব জায়গায় নিজেদের ছবি দেবেন না, এমনকি প্রয়োজন হলে আমার ছবিও দেবেন না। দেখব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজ। Don't use my photo, my name. I don't want this. শুক্রবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ফ্লেক্স পোস্টারে নিজেদের তো নয়, প্রয়োজনে তার ছবিও লাগাতে হবে না। নিজের নামে প্রচার নয়, ফ্লেক্স লাগিয়ে দিল, নিজের ছবিটা লাগিয়ে দিল, নো চান্স। আমি কিন্তু দিওয়ালিতে দেখেছি অনেকগুলো, এটা বন্ধ হয়ে গেছিল, দিওয়ালিতে আমি দেখেছি। এমনকি ডোন্ট ইউজ মাই ফটো, মাই নেম, আই ডোন্ট ওয়ান্ট দিস। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রীর ছবি ছয়লাভ প্রসঙ্গে বিতর্কের কথা। চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দন চত্বর জুড়ে মুখ্যমন্ত্রীর একাধিক ছবি লাগানো নিয়ে একটি আলোচনা চক্রে প্রশ্ন তোলেন ভূতের ভবিষ্যৎ ছবির পরিচালক। কটাক্ষের সুরে বলেন, সিনেমা এখন আর পরিচালক প্রযোজকদের বিষয় নয়, নন্দন প্রাঙ্গণে যার ছবি ছড়িয়ে রয়েছে বাস্তবে তিনিই বোধহয় সিনেমার একমাত্র ব্যক্তিত্ব। একটি চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সর্বস্ব হোর্ডিং কাটআউট লাগানো হবে কেন? এটা অর্থহীন এবং মোটেই নান্দনিক নয়। অনেকের এই মন্তব্যই বিতর্ক উস্কে দেয়। কেউ অনেকের মন্তব্যকে সমর্থন করেন, কেউ আবার কড়া ভাষায় তাকে আক্রমণ করেন। অনেকেই আমি বলেছি, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না, অনেক কিছু হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে এটা নিয়ে। ইনফ্যাক্ট আপনি বলে রাখছি যে ও কিন্তু আমাকে ধাওয়া করে এসছে, সেই জন্য আমি বাধ্য হয়ে আর কি ক্যামেরার সামনে। এখানে যদি কেউ আসে তাহলে অনেকের মনে হতে পারে যে পরিচালক প্রযোজক কেউই না, একজনই আছেন এখানে সিনেমার ব্যক্তিত্ব, এবং সেটা একটু পীড়া দিয়েছিল ওই যে নন্দনের মানে তো এস্থেটিক্স। আমার একটা এস্থেটিক্সের দিক থেকে মানে নান্দনিকভাবে ভালো লাগেনি এবং সেন্সিবিলিটির দিকেও বটে। কোনো জায়গায় এটা দেখিনি এবং আমি খোঁজ নিলাম যে এটা কোথাও হয় না। অনেক দপ্তর এই মন্তব্য নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ঝড় উঠেছে। স্পষ্ট কথা বলার জন্য কেউ অনেককে কুর্নিশ করেছেন, কেউ আবার তির্যক মন্তব্য করেছেন। ভূতের ভবিষ্যৎ আশ্চর্য প্রদীপ ছবির পরিচালক অবশ্য নিজের বক্তব্যে অনড়। মানে কেন বলা অনুচিত সেটাই মানে আমি প্রশ্ন করতে পারি যে এইটা বলাটার মধ্যে কি অপরাধ রয়েছে, বা এটা এত সারপ্রাইজিং কেন লোকের লাগছে যে একটা ভীষণ বীরত্বের ব্যাপার বা একটা বৈপ্লবিক ব্যাপার। একেবারেই নয়, সেটা খুব সহজভাবে বলেছিলাম এবং সেটা কেউ তার সাথে এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। শুক্রবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে সরাসরি এই প্রসঙ্গে না হলেও ছবি নিয়েই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এ নিয়ে কি বলছেন অনেক? যদি ওনার মনে হয়ে থাকে যে বেশ মানে বহু সংখ্যক লোকের এটা ভালো লাগছে না এবং ইফ শি টেক্স কগনিজেন্স অফ দ্যাট, তাহলে সেটা বোঝা যাচ্ছে যে সেটাকে উনি আমল দিচ্ছেন কিছুটা। এদিকে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প থেকে শুরু করে অনুষ্ঠানের ফ্লেক্স পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। 2011 থেকে 2018 একদম শেষ বেলায় এসে তৃণমূল কংগ্রেসের উপলব্ধি হয়েছে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলার জনমানুষে। ছবি থাকুক বা না থাকুক, বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। মানুষ তৃণমূল মুক্ত বাংলা চাইছে। সব মিলিয়ে ছবি নিয়েও এখন তরজা তুঙ্গে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। তারপর আমি আবার শৃঙ্খলার প্রশ্নে আসবো। মঞ্চের ওপর থেকে নেত্রীকে বলতে হচ্ছে যে নেতাই লালগড়ে কে কোথায় টাকা তুলছে আমি সব জানি। জঙ্গলমহলে ফল খারাপ হওয়ার নেতারাই বলেছেন যে অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। তোলাবাজি নিয়ে কতবার বলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আদৌ কমছে? আমি বলছি যে উনি আজকের আমাদের এই বর্ধিত কোর কমিটির সভায় অনেক কিছু তো বললেন। তো এটা তো ঘটনা, শুধু তো অন্য রাজনৈতিক দল বা নিজের দলের কর্মীদের বা আজকে বেশিরভাগই তো ছিল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন স্তরের, সুতরাং তাদের তো তিনি শুধু বার্তা দেননি, সতর্ক করেছেন। তো একটা দলের সুপ্রিমো হিসাবে ঠিক কাজই করেছেন। তার কাছে দুভাবে খবর আসে, একটা সরকারের ভাবে খবর পান, আর একটা দলীয় সূত্রে খবর পান।
সেইখান থেকে তিনি যদি খবর পেয়ে থাকেন এবং সতর্ক করে থাকেন এবং এই কাজ যে বা যারা করছে তাদের পড়ল কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে, তো তাদের কথাটা তাদের প্রাণে বাজলো। আমি যেটা বলতে চাই এখানে দুটো শ্রমিকের কথা আমি বলতে চাই। একটা শ্রমিক বোধহয় মানে সিপিএম এর শ্রমিক, সে বোধহয় বেশ কয়েকবার ডায়মন্ড হারবারের এমপি ছিল। সারদাটা কিন্তু সৃষ্টি ওর কনস্টিটুয়েন্সিতে, রমরমাটাও ওর কনস্টিটুয়েন্সিতে এক। আর এই শ্রমিক যে কথা বলল, এই শ্রমিক এই কথা বলার আগে এটাও বলা উচিত যে সারা ভারতবর্ষ জুড়ে বা বিভিন্ন রাজ্যে যেখানে ওদের পরিচালনাধীন বিজেপির, সেখানে ওদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, কোনো পেট্রোল পাম্প নেই তো যেখানে প্রধানমন্ত্রীর ছবি নেই, বা স্বচ্ছ ভারত ছবি নেই। তো সুতরাং এই দুটো শ্রমিকের ব্যাপারে আমার এই দুটো কথাই বলা ছিল। দুই শ্রমিকের দলের দুজনের কাছে আমি একটা জিনিস বলবো যে তাপসদার কথা সূত্র ধরে যে বার্তা যদি দিয়ে থাকেন ইন্ডোর স্টেডিয়ামে, স্বয়ং মুখ্যমন্ত্রী অ্যাপ্রিহেন্সিভ ছিলেন যে ওটা আউটডোরে গেলে এই বার্তাটা সত্যি কতজন মেনে চলবে এটা নিয়ে। দ্বিতীয় অংশটা হচ্ছে যে এই কারণের জন্যই সম্ভবত ছবির বিষয়ে আরও বেশি সেন্সিটিভ হয়ে উঠছে যে এই যে পাড়ায় উনি মানে পরোক্ষভাবে যে ওয়ার্নিংটা দিলেন যে পরিমাণ তোলাবাজি, সিন্ডিকেট ইত্যাদি হচ্ছে, তাদের ছবি যদি পোস্টারে আসতে শুরু করে এবং সেটা নিয়ে যদি মানুষের মধ্যে প্রচারে যান, তাহলে মানুষ এমনি দৌড়ে পালাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। 3, আপনি যদি বলেন ফিল্ম ফেস্টিভ্যাল, মানে খানিকটা পেশাগত কারণে ব্যক্তিগত সুযোগ হয়েছিল যে কান ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে হয় দক্ষিণ ফ্রান্সের ভূমধ্যসাগরের ধারের একটা শহর, এবং আমি সেখানে ছিলাম বেশ কিছুদিন। আমি কোনো দিন দেখিনি যে এই ধরনের ফেস্টিভ্যাল যেখানে হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রনায়কের ছবি। এবং আজকের কোন কারণের জন্য সম্ভবত আমি বলছি যে যারা মুখ্যমন্ত্রীর ছবি রাখার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়েছিলেন, তার দলের নেতাকর্মী কজন ছিলেন জানি না, কিন্তু যারা ছিলেন সম্ভবত তারাও এটাকে ওই দলের মধ্যে তার জীবন বিমার মতো করে দেখার চেষ্টা করছেন, লাইফ ইন্স্যুরেন্স, যে এটা দিলে আমি কিন্তু বেঁচে গেলাম। সম্পূর্ণ হ্যাঁ, আমি বললাম যে এটা কিন্তু দৃশ্য দূষণের পর্যায়ে গেছিল বেসিক্যালি। আমি বলছি মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর অনেক উপায় থাকতে পারে, বাট দিস ইজ নট দ্য প্রপার। আর ওই শ্রমিক সম্পর্কে একটাই বলে দিই যে ওই শ্রমিক বাবু ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন ঠিকই, কিন্তু এই শ্রমিক বাবুই প্রথম ভোকাল হয়ে বলেছিলেন যে সারদায় যারা হচ্ছে যে এই তছরূপের সাথে যুক্ত তাদের সিবিআই তদন্ত, তিনি সিবিআই তদন্ত আটকাতে যাননি। খেলাধুলার সাথে যুক্ত, এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যুব বিশ্বকাপ, সেখানে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি 6 লাখ হয়ে গেছিল। আমরা তো ভেবেছিলাম বোধহয় কোনো দেশের বোধহয় যুব ফুটবলার উনি, তা আমাদের জানা নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, যেটা এখান থেকে উনি বারবার বলছেন, দেখুন আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার বলেছি, আপনি আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া কয়লা মাফিয়াদের দাপট, বীরভূম, আমাদের বর্ধমান বালি মাফিয়াদের দাপট, আপনি নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ গরু মাফিয়াদের দাপট, আপনি ভাঙড় চলে যান এরকম পশ্চিমবাংলায়, সেখানে জমি মাফিয়াদের দাপট। সেখানে তাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, তারাই উন্নয়ন বাহিনী ওই বিডিও অফিসে বন্দুক নিয়ে হাতে ছিল। আজকে মুখ্যমন্ত্রীর কথা তারা শুনবেন? এটিএম মেশিন ওই পঞ্চায়েতগুলো তৃণমূলের, এটিএম মেশিন, ওইখান থেকে টাকা যায়। এত শৃঙ্খলার কথা যদি বলে পার্থরা, তাহলে 34 বছরের কোন শৃঙ্খলায় মানুষ ওদের ছেড়ে পালিয়ে গেল? বললো না পালিয়ে গেলে, না পালিয়ে 34 বছর শাসন করে পালিয়ে গেল। শোনো, আমি তোমার কাছে আসছি, তুমি আবার আমি দ্রুত একবার দিলীপ ঘোষের সেই মন্তব্য, যেটা নিয়ে আমার তিলোত্তমার কাছে যেতেই হবে, রঞ্জিত বাবুর কাছে যেতেই হবে। রাজ্য রাজনীতিতে আবার বিতর্কের সৃষ্টি। দিলীপ ঘোষ, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। 12 বছর আগে মুক্তি পাওয়া বাংলা ছবির এই ডায়ালগ একটা সময়ে লোকের মুখে মুখে ঘুরেছে। এবার কার্যত একই ধরনের মন্তব্য শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারির মাঠে বিজেপি জনসভা করে। ওই সভাতেই তৃণমূলের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দেন দিলীপ ঘোষ। हॉस्पिटल में जाओगे, ऐसा नहीं है, अगर होता है तो सीधा शमशान जाना पड़ता है। ये डायलॉग था, आप लोग सुने होंगे मिथुन चक्रवर्ती का, मारो एखाने लाश पड़वे श्मशाने। हम बोल देते हैं मारो एखाने लाश पड़वे जेखाने सेखाने। आज अगर ऐसा नौबत आ जाता है कि हमको हाथ उठाना पड़े, ये हाथ नहीं है, क्या है? हाथोड़ा है, जब गिरेगा तो पता चलेगा।
দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। যার রাজনীতিটা কমে গেছে, যার রাজনীতি নেই, যার ভাষার জ্ঞান নেই, সেই এসব কথা বলতে পারে। এ ধরনের কথা যারা বলে তারা রাজনীতি তো জানেই না, তারা সাধারণ সভ্যতা ভদ্রতা জানেন বলে আমার মনে হয় না। বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের শব্দচয়ন নিয়ে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস, সিপিএমও। এটা রাজনীতি না, এটা রাজনীতির গর্ভস্রাব, এটা রাজনীতি না। ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী অনুব্রতকে তৈরি করেছেন, ঠিক সেইভাবেই অমিত শাহ দিলীপ ঘোষকে তৈরি করছেন। কোথাকার ফিল্মি ডায়লগ দিয়ে দিলাম আর তাতে বাজার গরম করলাম, এতে কারোরই কোনো সুবিধা হয় না। এর থেকে বিরত থাকাই আমার মনে হয় শ্রেষ্ঠ। বছর ঘুরলেই লোকসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই চরমে উঠবে রাজ্য রাজনীতির কুশীলবদের এই বাকযুদ্ধ। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। তিলোত্তমা, সাহিত্যিক হিসেবে তোমার কাছে একটাই প্রশ্ন, সবাই এরম জীবনমুখী ছেড়ে মরণমুখী কেন? শ্মশান, লাশ, মানে গত 24 ঘন্টায় তুমি স্ক্যান করে দেখতে হবে কত রকমভাবে মৃত্যুর অনুষঙ্গ এসছে রাজ্য রাজনীতিতে। হ্যাঁ, মানে আসলে একটা ধোঁয়া পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর কি, মানে ধোঁয়ার পেছনে যে আগুনটা আছে সেটাও আমরা বুঝতে পারছি। এবং বিজেপির যে ধরন, রাজনীতির যে ধরন, সেটা খুব নতুন কিছু লাগছে না আমার। এই যেমন রথযাত্রা, যারা সত্যি কথা বলেন তাদের জেলে পুরে দেওয়া বা মেরে দেওয়া, বা এই ধরনের সমস্ত রাজনীতি, সাম্প্রদায়িকতা। কিন্তু আমার যেটা অদ্ভুত লাগছে সেটা হচ্ছে, অদ্ভুত তো বলবো না, মানে খুব এটাই হয়তো আলটিমেট পরিণতি ছিল তৃণমূল দলের, সেটা হচ্ছে যে তৃণমূলের দশাটা হয়ে যাচ্ছে যে শ্যাম রাখি না কুল রাখি। মানে সাম্প্রদায়িক ব্যাপারটাকে এরা প্রথম থেকে এমন একটা উল্টোভাবে ব্যবহার করেছিল, অর্থাৎ একটা সম্প্রদায়কে বেশি দোষামোদ করতে গিয়ে আরেকটা সম্প্রদায়কে মনে হচ্ছে অবহেলা করেছি, এখন যেন সেটা খানিকটা পূরণ করার চেষ্টা করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা নীতি বা রীতি, যে এই জিনিসটা তো তার যে পরিপ্রেক্ষিত বলে একটা কথা উঠেছিল এই আলোচনার মধ্যে, পরিপ্রেক্ষিত অনুযায়ী করা দরকার। কারণ যে বাংলার বা বাঙালিদের বা বাংলা যারা বসবাস করছেন তারা, মানে অবাঙালি হলেও তাদের যে ধরন, সেই ধরনটা কিন্তু কখনো মন্দির তৈরি করলেই আমি তোমার পক্ষে চলে আসবো এই ধরন নয়, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। সেখানে আজকে তৃণমূল এরকম একটা পলিসি নিচ্ছে যেখানে যে পাবলিক মানি দিয়ে তারা মন্দির করবে ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে যে এই জিনিসটা স্পষ্ট হওয়া দরকার এবং এই জিনিসটা মাথায় রাখা দরকার যে ঠিক যেই ধরনের স্বার্থসন্ধানী মানুষ তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য দলে দলে সিপিএম থেকে পাল্টি খেয়ে তৃণমূলে যোগ দিয়েছিল, আজকে কিন্তু একমাত্র সেই স্বার্থের কারণেই তারাও পাল্টি খেয়ে বিজেপিতে যোগ দেবে এবং তার জন্য তারা কোনো রকম নীতি নিয়মের তোয়াক্কা করবে না, সেটা বন্দির করেও আটকানো যাবে না। এবং এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশাসনিক ব্যর্থতা, যে ভোটের আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনকেই সাম্প্রদায়িকতার একটা আশ্রয় নিতে হচ্ছে। একদমই ঠিক উনি যেটা বললেন, যে দুদলেই যে মানুষের অন্য দৈনন্দিন সমস্ত ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য সাম্প্রদায়িক ইস্যু, ধর্মের ইস্যু নিচ্ছে। ধরুন এই যে জঙ্গলমহলে যে 7 জন মারা গেল, গোটা রাজ্যের বিরোধী দল বা অন্য সমস্ত রাজনৈতিক শক্তি সেদিকে কতটুকু দৃষ্টি দিয়েছে? আপনি জঙ্গলমহলের মানুষ আজকে 2 টাকা যে চালের দর, সে 2 টাকা কিলোর চাল পর্যন্ত কিনে খেতে পারছে না, সেখানে তারা মারা যাচ্ছে। এবং সবথেকে দুর্ভাগ্য আছে জঙ্গলমহলে সাধারণ মানুষ, যা 2 জন ছাত্র এবং 4 জন মানুষ তারা গেছিল, তাদেরকে ধরে জেলে পুরে দিয়েছে। তাহলে জঙ্গলমহলে কেউ যেতে পারবে না? আপনারা জেনে আশ্চর্য হবেন যে শালবনির যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেটা জিন্দালদের কাছে বেছে দিয়েছে, অথচ তার জন্য কোনো টেন্ডার নেই। মুখ্যমন্ত্রী বললেন যে টাকা তোলার প্রশ্ন, টাকা কি শুধু নিচু থেকে উঠছে? গোটা আলিপুর সমস্ত সরকারি সম্পত্তি, সমস্ত জেল সহ সরকারি যে ডিএম অফিস, আদালত, সে সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। এবং তার জন্য আমরা আরটিআই করেছি, বিভিন্ন সংগঠন আরটিআই করেছে, তার কোনো জবাব দিচ্ছে না। তাহলে এই সমস্ত বিরোধী হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে শুভঙ্কর বাবু। দায়িত্ব আপনাকে আজ একটা কথা বলি, এই যে আপনি বললেন না যে এই যে শ্মশান এত বলছে কেন, এই শ্মশান এইসব কথা যদি বলা যায়, আপনি বিজেপি আর তৃণমূলকে দেখুন, অন্যান্য রাজনৈতিক দলের বিচারে আগে অনিল ঘোষ বলতেন, আপনারা দেখাতেন, আপনারা তো এদেরকেই ফোকাস করছেন সব সময়। যদি আজ শ্মশানের কথা বলি, আমি যদি আজকে এমন একটা আনপার্লামেন্টারি কথা বলি, সেটা নিয়েই কিন্তু চর্চা হয়। কালকে এদের থেকে দেখানো বন্ধ করুন,
আমার মনে হয় তৃতীয় দিন থেকে আর এরা বলবে না। এরা বাড়িতে গিয়ে বলছে যে দেখেছিস আমাকে নিয়ে কেমন ডিসকাশন হচ্ছে। আজকে আপনাকে আমি দুটো জিনিস বলি, চরকা কাটছেন নরেন্দ্র মোদী, সারা জায়গায় প্রচার হয়ে গেল। গান্ধী, আমি আপনাকে ঠিক উল্টো কথা বললাম যে এই মানুষগুলোকে তো উন্মোচন করে দিতে হবে মানুষের কাছে, এবার মুখোশ খুলে দিতে হবে। দেখুন কি ভাষায় কথা বলছে। না না, তেমন এটাকে কার্পেটের আমলে কার্পেটের মধ্যে রাখবেন কেন? সুমন বাবু, আপনি যদি ওই রকম 3টে লোকের প্রচার করেন, সেরকম 5টা তিলোত্তমা দেবীর মতো লোকেদেরও প্রচার করতে হবে কেন? আমি আজ বলছি না না, আপনাকে আমি কাউন্টার করছি, আপনাকে আমি ভালো কথা বললে তার প্রচার হয় না। আজকাল খারাপ কথা বললেই সেটার প্রচার হচ্ছে, সেটা নিয়ে না না, এটা তো আপনাদের মনে করবেন না কিছু কংগ্রেস আমলের এমার্জেন্সির যুক্তি ছিল যে সবটা এক্সপোজ করো না, কিছু কিছু কার্পেটের তলায় লুকিয়ে রেখো, এই যুক্তি দেবেন না। না না, এই মারাত্মক যুক্তি। দুদিন পরে বলবেন যে অনিল বসু কি বলেছে দেখাবেন না, না না দেখাবেন না বলছি না, আমি বলছি এদের এই দেখানোটার সঙ্গে সঙ্গে ভালো তিনটে কথা, ভালো তিনটে কথা আজকে আমাকে বলুন তো, কি হচ্ছে আজকে? না না, আপনি আজকে বলুন না, একেবারে যথার্থতা নেই সেটা আমি বলি না, কিন্তু আবার এটাও বলছি দেখাচ্ছে বা প্রচার করছে না, এটা কিন্তু দলগুলো এবং সেই মানুষগুলো তো এক্সপোজড হচ্ছে। মানুষ যদি গ্রহণ করে, কথা হচ্ছে মানুষ কি গ্রহণ করছে না, সুমন বাবু বলুন এই ধরনের কথাবার্তা একটা কথা আমি বলবো, এই ধরনের কথা তখনই রাজনৈতিক দলগুলো 42 কংগ্রেস তো 42-এ একটিও জোটে না, 42-এ 42 দিচ্ছে না হোক না না না, অন্য কথা, মানুষ ভোট দেবে কি দেবে না সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি অনুব্রত মণ্ডলের কাছে সংবাদ মাধ্যম যায় সেটা ডায়ালগের জন্য শুধু নয়, তার রাজনৈতিক সাফল্যের জন্য। তাহলে তো রাজনৈতিক সাফল্য নয়, যেখানে তাহলে তো জানতে হবে যার জন্য রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, ওই রাজনৈতিক সাফল্য নয়। এত মানুষ খুন হয়ে যায়, এত মানুষ খুন হয়ে যায়। আমি যেটা বলতে চাই, কার্পেটের ব্যাখ্যা এটা অত্যন্ত কুযুক্ত। না কার্পেটের শুভঙ্কর বাবু আমি বলছি এই কথাগুলো আমি এই কারণেই বলছি, আমি বলিনি তখনই বলে জেলা সভাপতি তিনি কুভাষায় কথা বললে একবার নয় 1000 বার দেখাবো। শুভঙ্কর বাবু যাই বলুন, শুভঙ্কর বাবু দলের সঙ্গে তৃণমূলের জোট হোক বা না হোক বলতে বাধ্য না। আমি শুধু একটাই জিনিস বলছি, আমি 1 মিনিট বলিনি, আমি শুধু একটাই বলছি যে এই দেখানোটা আপনারা 2 মিনিট বলবেন, মিডিয়া হিসেবে যা করছেন করবেন। আমি এই কারণে বলছি যে এই করার মধ্যে দিয়ে কেউ পপুলারিটি পাচ্ছে এই ভেবে আমি প্রচার হবে কি হবে না এই সিদ্ধান্তে আসা উচিত না, কারণ ইট ইজ নট এ মেয়ার কোয়েশ্চেন অফ পপুলারিটি। যে আমার কথা হচ্ছে যে ছবিগুলো গত 3 বছর ধরে আপনারা দেখিয়েছেন, এই পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে এই যে অনুব্রত বাবুর মডেলটা, আমি বলছি এটা কি কেবল ছবি ছিল টেলিভিশনে আটকানো? এর তো বাস্তবায়ন ঘটেছে। আমি বলছি এটা যদি পুলিশের গাড়িতে বোমা মারা দেখাবো না, হ্যাঁ এবার এই কাজটা আপনারা করবেন। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা বরাবর বিশ্বাস করে এসেছি, এখনো বিশ্বাস রাখি। সংবাদ মাধ্যম কি দেখাবে না দেখাবে পুরোপুরি ব্যক্তিগত আক্রমণের আগে আপাতত এই পর্যায়ে এখানে থামাবো। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পরিমল শান্তিনিকেতন আগরবাতি, বাঙালির অন্তরে, ছায়া প্রকাশনী। এখন থেকে পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। মেট্রো মিল্ক, ড্রিঙ্ক আপ, গ্রো আপ।